2017 সালে ঘটনা। তাদের বাড়িতে কি হতো, একজনের সুস্থ হচ্ছে, একজন পড়ছে, আবার এক সময় দেখা যাচ্ছে যে সবাই অসুস্থ। বিশেষ করে তাদের বাড়িতে একটা সুন্দরী মেয়ে ছিল, সে এরকম খাটের উপর ভেসে থাকতো। হঠাৎ তার শরীর হয়ে গেছিল এরকম রোগা, চোখের মণি দেখা যায় না। বুঝতে পারি যে সেই বাড়ির মধ্যে কোনো টুকটাক করা হয়েছে বা ভূতপেত চালান করা আছে। যজ্ঞ যখন শুরু করি আমি সবাইকেই বলেছিলাম যে আমি যতক্ষণ না বলবো যজ্ঞ ছেড়ে কেউ যেন না ওঠে। দুটো মানুষ একসাথে কথা বলে যেটা হয় ডুয়েল ভয়েস, সেরকম ওদের থেকে ভয়েস আসছে। বলছে আমি ওকে নিয়ে চলে যাব, এবং জোরে একটা দমকা হাওয়া। ওদের বাথরুমের পিছনে একটা ঘর বন্ধ করা ছিল, তো ওই ঘরটাকে আমি বলেছি খুলতে। তো ঘরটা খোলার পরে ওই ঘরের মধ্যে এরকম একটা বিকট দেখতে একটা পুতুল, কেরোসিন দিয়ে ওটাকে জ্বালানো হলো। বিকট পেঁচার ডাক, কাকের ডাক, শিয়ালের ডাক এরকম শোনা গেছে। যিনি তন্ত্রক্রিয়াটা করেছিলেন তিনি হচ্ছে কালী সাধক ছিলেন। আমি যখন কাজটা শেষ করি তার মাসখানেকের মধ্যে সেই মেয়েটার কাকিমা বিজনাগত হয়ে গেছে। এই কেসটা আমার লাইফে মানে এরকম কেস আমি একটাই দেখেছি। বিভিন্ন বিষয়ে জানতে এবং বিভিন্ন বিষয় নিয়ে পডকাস্ট দেখতে আগ্রহী থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ইভান রয়েছি তোমাদের সঙ্গে। তোমরা দেখছো স্পিরিচুয়াল টক্সের আরও একটা নতুন এপিসোড। প্রত্যেকবারের মতন আমরা আজও চলে এসেছি এমন কিছু আলোচনা নিয়ে, এমন কিছু বিষয়বস্তু নিয়ে যেগুলো তোমরা শুনলে তোমরা নিজেরাই উপকৃত হবে। এবং শুরুতেই শুনবো এমন এক ঘটনা আজকের গেস্টের থেকে। তিনি জীবনে বাস্তু নিয়ে অনেক এক্সপিরিয়েন্স করেছেন এবং তিনি নিজে বাস্তু স্পেশালিস্ট হিসেবে নিজেকে বলেন, এবং যারা তার কাছে গেছেন তারাও জানেন অবশ্যই। তাই প্রথম আমরা ঘটনা শুনবো তার থেকে এবং জানবো বাস্তু নিয়ে অনেক প্রবলেম, শুনে নেবো অনেক রেমিডিজ, যেটা আমরা আপনাদের জন্য করেই থাকি। আর হ্যাঁ, অবশ্যই যারা ওনাকে যোগাযোগ করতে চান ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা ওনাকে যোগাযোগ করতে পারবেন। এবং আমার সঙ্গে যারা সরাসরি কথা বলতে চান যে কোনো স্পিরিচুয়াল হেল্পের জন্য, যে কোনো স্পিরিচুয়াল গাইডেন্সের জন্য 6289858577 এই নাম্বারে আমাকে ফোন করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই বন্ধুরা জানান। এবং আমি চাইবো যারা পুরনো বন্ধু তারা প্রচুর ভিডিওটা শেয়ার করুন, আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে বেল আইকন প্রেস করতে ভুলো না। চলে যাব সরাসরি আজকের এপিসোডে। আজকে আমাদের গেস্ট পণ্ডিত দীপক শাস্ত্রী। শুরু করছি স্পিরিচুয়াল টক্সের নতুন এপিসোড। ওয়েলকাম দীপক দা, আমার এই চ্যানেলে প্রথমবার তুমি স্পিরিচুয়াল টক্সের এপিসোডে। স্টুডিওটা কেমন লাগছে বলো দেখতে? স্টুডিওটা খুবই সুন্দর এবং সাজানো গোছানো, খুবই ভালো। এরকম স্টুডিও হয়তো জায়গা পেজটা হয়তো ছোট, কিন্তু খুবই সুন্দর সাজানো গোছানো এবং সেট আপটা খুব ভালো, ভালো লেগেছে। এবং আশা করি এই স্টুডিওতে ভালো হবেই। হ্যাঁ, সেটা তো মায়ের আশীর্বাদ, তোমাদের সকলের আশীর্বাদ থাকলে অবশ্যই হবে। আর আশীর্বাদ দেবই। থ্যাংক ইউ সো মাচ। আর যেটা আমি আজকের এপিসোডে প্রথম তোমার সঙ্গে, যেটার জন্যে তুমি এত বেশি মানুষের কাছে খ্যাত, সেটা হচ্ছে বাস্তু। দেখো, বাস্তু আমি মনে করি যে মানুষের বসত বাড়ি বা যে কোনো জায়গায়, সেখানে যদি যে ভালোবাসা থাকে, ভালোবাসা যদি না হয় তাহলে ভালোবাসা হয় না, পাখির বাসা হয়ে যায়, পাখির বাসা যখন তখন ভেঙে পড়ে যেতে পারে, যখন তখন ভেঙে পড়ে যেতে পারে। তো বাস্তু নিয়ে অনেক মানুষ অনেক প্রবলেম ফেস করে থাকে। বাস্তুতে অনেক প্রবলেম হতে পারে। অনেক সময় দেখা যায় বাস্তুতে খুব নেগেটিভ জিনিসপত্র ঘটছে বা ক্রিপি জিনিসপত্র ঘটছে, প্রেতের কারণে হতে পারে সেটা, বা অনেকে বলে বাস্তু দোষ পেয়েছে। তো আমরা একটু বাস্তু টপিক নিয়ে কথা বলবো। কথা বলার আগে আমি তোমাকে জিজ্ঞাসা করবো যেটা, যে তুমি তো এই প্রফেশনে অনেক বছর হয়ে গেল, অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেল, 18 বছর এই এত এক্সপিরিয়েন্স হয়ে গেল। সেই এক্সপিরিয়েন্স থেকে তুমি এত কেস হ্যান্ডেল করেছো, প্রচুর, লাখ লাখ। হ্যাঁ, সব থেকে ভয়ঙ্কর, সব থেকে হরর একটা বিষয় থাকবে। আমি এরকম কিছু ঘটনা আমার দর্শকদের থেকে শুনতে চাইছি। প্রচুর ঘটনা আছে। তো বাস্তুর বিশেষ একটা ঘটনা বলছি, প্রপার গ্রামের দিকে। আমি গ্রামে, শহরে, অঞ্চলে, দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোরে সব জায়গায় যাই বাস্তু বিষয় নিয়ে, এবং কেস অনেক স্টাডি করেছি এইসব বিষয় নিয়ে। তো সব থেকে একটা মানে খুবই খারাপ ঘটনা বলবো বাস্তুর উপরে। এটা ক্যানিং এর ওদিকে, আমি নামটা বলছি না বা তাদের বাড়ির নাম বলছি না, আমি গেছিলাম আজ থেকে 2017 সালে ঘটনা। তারা অনেক জায়গায় অনেক কিছু করেছে। তাদের বাড়িতে কি হতো যে একজনের সুস্থ হচ্ছে, একজন পড়ছে, আবার এক সময় দেখা যাচ্ছে যে সবাই অসুস্থ।
কেউ সুস্থ হতে পারছে না, মানে কাউকে যে একজনকে জল দেবে সেই সময়টুকুনি কিন্তু কারোর হাতে নেই, মানে সবাই বিছনায় পড়ে আছে। এবং বিশেষ করে তাদের বাড়িতে একটা সুন্দরী মেয়ে ছিল, তার উপরে বেশ। এই কেসটা আমার লাইফে মানে এরকম কেস আমি একটাই দেখেছি। কি হতো, দুপুর সকাল বিকেল ঠিক থাকতো, কোনো সমস্যা নেই, কিন্তু ও সুস্থ থাকতো সারাদিন। কিন্তু যখনই রাত হতো ওই 2টো থেকে 3টে, 3:30-র মধ্যে মায়ের পাশে শুতো, সে এরকম খাটের উপর ভেসে থাকতো হঠাৎ। তবে তার মা খুব সাহসী ছিল, গোপাল পুজো করে, গোপাল বিশ্বাসী, ঠাকুর তো অনেকেই ভক্তি শ্রদ্ধা করে এবং ঠাকুর পুজো তো বিশ্বাসী সবাই। তো গোপালটাকে তার বুকে দিলে বা হয়তো পেটের উপর দিল বা মাথায় চাপিয়ে দিল, তখন সে আবার খাটের উপর ধূপ করে পড়তো। মানে এটা লোকে ভাববে হয়তো যে এটা হয়তো সিনেমার কথা বলছে, এটা বাস্তব ঘটনা আমার সাথে জড়িয়ে আছে। আমি কাজটা করেছি এবং তাদেরকে দেখিয়ে দিয়েছি যে তন্ত্র বলে কিছু আছে বা করা যায়, বা বাস্তুতে ভৌতিক বা বাস্তুতে কোনো গন্তুকতা কেউ যদি করে তার কি এফেক্ট পড়ে। তো আমি যখন তাদের বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমি বুঝতে পারি যে এর বাড়ির মধ্যে বাস্তু তো দোষ রয়েছেই, কারণ ঈশান কোণ খারাপ ছিল, অগ্নিকোণ খারাপ ছিল, সেগুলো পরে আসছি। পা দিয়ে বুঝতে পারি, যেহেতু আমি তান্ত্রিক, আমার বংশ পরম্পরায় আমি তন্ত্রবিদ্যাটা শিখেছি, কারো কাছে শিখতে হয়নি। তো পা দেওয়ায় বুঝতে পারি যে সেই বাড়ির মধ্যে কোনো টুকটাক করা হয়েছে বা ভূতপেত চালান করা আছে। এরকম রাত্রে যখন ভেসে থাকতো, আমি এটা শুনলাম ওদের থেকে, এবং আমি সেই বাড়িতে স্টে করি। তো আমি নিজে চোখে দেখি যে 2টোর সময় এরকম মেয়েটা খাটের উপর ভেসে আছে, ভেসে আছে একদম। সে কোনো কথা বলছে না, হাত দুটো নিচের দিকে পার হয়ে, একদম যেরকম সিনেমায় সেরকম একদম, মানে আমাদের যেরকম একটা বই দেখা 90-20 সেই রকম একদম যেরকম মেয়েটা ভেসে থাকতো, একদম এরকম ভেসে থাকে। কিন্তু তার মধ্যে কোনো গোগা বা কিছু চিৎকার করা এরকম কিছু নেই তার মধ্যে, শুধু এরকম ভেসে থাকতো। মেয়েটার শরীর স্বাস্থ্য খুব ভালো ছিল। আমি যে এই মুহূর্তে ওই সময় গেছিলাম তখন তার শরীর হয়ে গেছিল এরকম রোগা হয়ে গেছিল, হ্যাঁ, হেলদি ছিল এবং পড়াশোনায় খুব ভালো ছিল এবং স্কুলে ভালো স্টুডেন্ট ছিল, ফার্স্ট গার্ল ছিল। কিন্তু সে সেখান থেকে ফেল করতে শুরু করে দেয়। মানে তার ঘটনাটা ঘটে যখন ফার্স্ট মেয়েদের মেনুফাস মানে পিওস হয়, পিওস হওয়ার ঠিক 3 মাস পর থেকে ওর সাথে এটা শুরু হয়। তো তার বাবা মার সাথে সব কিছু আমি, ওর বাবা মা এবং পরিবার আমার চেম্বারে আসে এবং সব কিছু বলে যে আমাদের পরিবারের সবাই সবসময় অসুস্থ থাকে এবং আমার মেয়েরই একটা ঘটনা ঘটে এরকম রাত্রে 2টো থেকে 3:30-র মধ্যে এরকম খাটের উপর ভেসে থাকে, এবং তার মা এরকম করলে সে আবার ঠিক হয়ে যায়। অনেক তান্ত্রিক, অনেক ওঝা বুদ্ধি করেছি, কিন্তু কোনো রেজাল্ট হচ্ছে না। কিন্তু আপনার নাম অনেক শুনেছি, কিন্তু আপনার বয়স দেখে মনে হচ্ছে কি আপনি পারবেন। আমি বলি বয়সের দিকে যাবেন না, কাজটা দেখুন। তো বলো তাহলে কবে যাবেন? আমি ওদের, যেহেতু আমার অনেক কেস পড়ে থাকে, আমি বললাম আমাদের ডেট দিলাম যে ওই সপ্তাহ আমি এরকম শুক্রবার দিন যাব, কারণ শনিবার দিন আমার কাজটা করতে হবে, শনিবার ছাড়া তো কাজ, এইসব কাজ সম্ভব না। তা শুক্রবার দিন তাদের বাড়িতে যাই এবং আমি শুক্রবার রাতে স্টে করি এবং ঘটনাটা আমি নিজে চোখে দেখি যেরকম ভেসে আছে। তার মা যেরকম যথারীতি যা কাজ করবে, আমি তখন বলেছিলাম যে আপনি গোপাল টোপাল দেন, ঠিক আছে, আপনি এই ভগবত গীতাটা আপনি রাখুন, যখন এরকম হবে গীতাটা ওর বুকের উপর রাখবেন, অটোমেটিক ঠিক হয়ে যাবে। তা গীতাটা রাখার পরে ঠিক হয়ে গেছে। আমি বললাম ওদেরকে বাস্তুতে যজ্ঞ করতে হবে একটা, ওরা বললো যে প্রচুর যারা তান্ত্রিক জ্যোতিষ বা যারা ওঝাবদ্যি এসে প্রত্যেকেই যজ্ঞ করেছে, কিন্তু তার কোনো কাজ হয়নি। আপনি বলছেন, বলছি আমি যেটা বলছি আপনারা করুন, আমি যদি না পারি তো এই কাজটা কেউ আপনাদের উদ্ধার করতে পারবে না, ঠিক আছে? বলছে ঠিক আছে। তা ওরা কেনাকাটি করে দিল, আমার যা সামগ্রিক, আমার যে ওষুধপত্র সেগুলো আমি নিয়ে গেছিলাম। তো যেদিন আমি যজ্ঞ করি, এটা মিরাক্কেল, মানে ভাবলে এখন আমার হাতে লোম বা গায়ের কাটা দেবে। যারা গেছিল তারাও ভয়ে শিউরে উঠেছিল, আমার যারা অ্যাসিস্ট্যান্ট গেছিল তারা, বর্তমানে একজন মারা গেছে, বাদ বাকি সবাই বেঁচে আছে এবং কিছু কিছু আমার সাথে আছে, তারা কাজ শিখেছে। যজ্ঞ যখন শুরু করি আমি সবাইকেই বলেছিলাম যে আমি যতক্ষণ না বলবো যজ্ঞ ছেড়ে কেউ যেন না ওঠে বা আমার না বলে কেউ যেন বাইরে না যায়। আর যদি ভয় পায়, আমি একটা জল রেডি করে রাখি, আমার এক মানে ভক্তকে দেওয়া থাকে, সেও আমার সামনেই বসে যজ্ঞর ওখানে। আমি এই জলটা ছিটিয়ে দিতে হবে, সমস্যা আমারও হতে পারে, তার জন্য আমি বলেছি এই জলটা ছিটিয়ে দেবে। তো যজ্ঞ শুরু করি এবং যেটা হয়
যে হঠাৎ মেয়েটা ঘরেই ছিল, মেয়েটা কিন্তু যজ্ঞর সামনে আসেনি, বলছে আসবো না, এবং চোখটা সবসময় তার উল্টে থাকে, মানে উল্টে রাখে, মানে চোখের মণি দেখা যায় না। তো হঠাৎ ঘরের ভিতর থেকে এমন বিচ্ছিরি একটা সাউন্ড, মানে যেরকম দুটো মানুষ একসাথে কথা বলে যেটা হয় ডুয়েল ভয়েস, সেরকম ওদের থেকে ভয়েস আসছে, তুই চলে আ, কতজন এসছে, কতজন কি করেছে, কেউ কিচ্ছু করতে হবে না, তুই কি করবি, তুই চলে যা, তুই ছোট, তুই বাচ্চা, তুই চলে যা, তোমাকে আমি শেষ করে দেবো, আমাকে এখান থেকে কেউ তাড়াতে পারবে না, এরকম খাটের উপর ভেসে আছে, এরকম চিৎকার করে সে বলছে। এবং আমার যারা ছিল ভক্তরা এবং তার বাড়ির লোক, মানে আগে যারা কাজ করেছে তারা কিন্তু তাকে কিছু করতে পারেনি বা এরকম সিমটম ওর মধ্যে আনতে পারেনি। তো আমি যে কাজটা করছিলাম, যেটা ওর মধ্যে জিন বা ভূত পেট চালান ছিল, সেটাকে ওর মধ্যে এনে দিয়েছিলাম, যে কোথা থেকে এসছে, কিভাবে এসছে, কি বৃত্তান্ত, তার মুখ থেকে বের করার জন্য। ধরুন ভেসে এসে আমি বললাম যে আমি তো ছোট, আমার বয়স কম, আমি পারবো না, কিন্তু মা একটা কথা তুমি বলবে, মা বলে কথা বলতে হয়, ভূত পেত বা যারা চাপবে তাদের মা বা বাবা বলে কথা বলতে হয়, তাহলে কি হবে, তার উপর সে কিন্তু ফট করে ক্ষতি করতে পারবে না। তাই বলছি মা তুমি এই বাচ্চা মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছ, বলছে আমি মা না আমি বাবা। আমি বলছি আচ্ছা বাবা তুমি বাচ্চা মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছ, বলছে আমি ওকে নিয়ে চলে যাব, আমাকে আর 2 বছর সময় দিলে আমি নিয়ে চলে, আমি রক্তের সাথে মিশে গেছি। আমি বলছি আপনি কোথা থেকে এসেন বাবা, বলছে আমি কোথা থেকে এসেছি তোকে বলবো না, তুই এখন এগুলো ছেড়ে পালা, নয়তো আমি তছনছ করে দেবো। তা কথা শুনছে না। আমি ঠিক আছে বাবা তোমার যা করার তুমি করো, আমার যা করার আমি করছি। যখন যজ্ঞ করছি এবং আমার যেগুলো সামগ্রিক আছে যজ্ঞর মধ্যে ওর নাম ধরে ফেলছি, ফেলার পরে আমি শুধু আমার অ্যাসিস্ট্যান্টকে বা যে আমার কাছে কাজ শিখছিল ভক্ত, তাকে বললাম এই জলটা ছিটিয়ে দাও ওর গায়ে। ও গিয়ে উঠে গায়ে ছিটিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ধূপ করে গিয়ে খাটের উপর আবার পড়ে গেছে, ওর মধ্যে আর নেই। যজ্ঞ করার সময় অনেক কিছু হয়েছে, ওদের ফ্যান তো খুলে পড়ার কথা না, ফ্যান খুলে পড়ে গেছে, ফ্যানটা উপর থেকে খুলে অটোমেটিক পড়ে গেছে, ওই ঘরে না অন্য ঘরে। এবং ওদের ফ্রিজের উপর যে জিনিসপত্র ছিল সেগুলো নিচে পড়ে গেছে, এবং জোরে একটা দমকা হাওয়া, মানে ঝড় বৃষ্টি কিছুই নেই, কিন্তু হাওয়া একটা জোরে আসে, মানে যজ্ঞটা লিবে যাওয়ার পরিক্রম। যজ্ঞটা লেবে নিয়ে আমার যেটা কর্তব্য, আমি জল ছিটিয়ে আবার যজ্ঞটা জ্বালায়। যজ্ঞ শেষ হওয়ার পর এটা যেরকম একদম নেতিয়ে পড়ে, সেরকম নেতিয়ে পড়েছে, মানে একদম নর্মাল। তা তার বাবা মা বলছে মেয়ে তো ওই অবস্থায় হয়ে যাচ্ছে, আমি এই জলটা ছিটিয়ে দিন আর এই জলটা খাই দিন, তাহলে আপনার মেয়ে উঠে বসবে এবং নর্মাল কথা বলবে এবং চোখের মনিটা দেখবেন ঠিক আছে। তা যথারীতি জলটা খাই দিয়েছে, গায়ে ছিটিয়ে দিয়েছে, দেওয়ার পর মেয়েটা নর্মাল উঠে বসেছে এবং চোখের মনিটা একদম যেরকম মানুষের নর্মাল আমাদের সেরকমই। কিন্তু আমি বলেছিলাম যে ও কিন্তু খেতে চাইবে প্রচুর, কারণ অনেক দিন খায় না। তো ও সঙ্গে সঙ্গে বলছে আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও। তো ওর জন্য খাবার টাবার দিয়েছে, খাবার টাবার খেয়েছে। এবার আমি বললাম যে আপনাদের বাড়িটা আমাকে ঘুরে দেখতে হবে। তো ওই লাইট নিয়ে, টর্চ লাইট, গ্রামের দিক তো সব জায়গায় তার বাইরে লাইট থাকে না, টর্চ লাইট নিয়ে ঘুরে দেখছি। আমি ওদের বাথরুমের পিছনে একটা ঘর বন্ধ করা ছিল, তো ওই ঘরটাকে আমি বলেছি খুলতে। তো ঘরটা খোলার পরে ওই ঘরের মধ্যে এরকম একটা বিকট দেখতে একটা পুতুল, সেই পুতুলের মধ্যে নানা রকমের পেরেক, তারপরে সূচ, নানা রকমের কাটা দিয়ে পোতা আছে এবং কালো সুতো দিয়ে পেঁচানো আছে এবং পুরোটার মধ্যে সিঁদুর লাগানো, মানে ভুডু পুতুল যেগুলো একদম লাগানো আছে। তো আমি বললাম যে এই পুতুলটাকে এখন কেউ হাত দেওয়া যাবে না, এই পুতুলটা যে হাত দেবে তার কিন্তু বিপদ। পুতুলটাকে কি করতে হবে, আমি বললাম এইটার উপরে হয় কেরোসিন হোক বা পেট্রোল হোক, যাই হোক দিয়ে এটাকে এখানে জ্বালাতে হবে। যে জ্বালানোর পরে ছাইটা যেখানে আমি বলবো সেখানে গিয়ে পুঁতে দিয়ে আসতে হবে। রাতের কিন্তু এই ঘটনাটা, সন্ধ্যার পরে এটা ঘটনা। তো ওখানে ওরা কেরোসিন দিয়ে ওটাকে জ্বালানো হলো। জ্বালানোর সময় কিন্তু প্রচুর অসুবিধা হয়েছে, বাড়িতে নানা রকমের বিকট পেঁচার ডাক, কাকের ডাক, শিয়ালের ডাক এরকম শোনা গেছে। মানে এগুলো হচ্ছে আমার লাইফের একটা মিরাক্কেল, মানে এক্সপিরিয়েন্স বা ঘটনা বলা যায়, মানে গাছ শিউরে ওঠার মতন। আমার যারা শিষ্য গেছিলো তারাও প্রচুর পরিমাণে ভয় পেয়েছে এবং বাড়ির লোকও প্রচুর পরিমাণে ভয় পেয়েছে, এবং তাদের যে আশেপাশে যারা এসে দেখতে এসেছিলো তারাও প্রচুর পরিমাণে ভয় পেয়েছে, কারণ তারা অনেক তান্ত্রিক জ্যোতিষ গেছে কিন্তু এরকম কেউ দেখাতে পারেনি আমি যেটা দেখিয়েছি। কারণ আমার কাজ করার পরে আমি বুঝতে পেরেছি যে এইখানে কিছু একটা ওর নাম ধরে করা আছে। ওটা পোড়ানোর পরে যে ছাইটা হয়েছিল সেটা বলেছিলাম যে এটাকে সূর্য ওঠার আগে নদীর পাড়ে গিয়ে পুঁতে দিয়ে আসতে হবে।
তো আমার কিছু শিষ্য বিশ্ব ওদের সাথে গেছিলো, ওদের গ্রামের 4-5 জন এবং তাদের পরিবারের 2 জন গিয়ে এবং পুঁতে দিয়ে এসেছিলো 3টের দিকে, আর 3টের দিকে পুঁতে দিয়ে এসেছিলো। তখনই আমি ওদেরকে বলেছিলাম যে এই বাড়িটাকে বন্দনা করতে হবে। বাড়িটাকে আমি 4 দিক বন্দনা করেছি। ওরা খরচা করেছিল প্রচুর, যে মেয়ে যেন সুস্থ হয়, পয়সাও ছিল ওদের, এবং মেয়ের সাথে সাথে তারাও যেন সুস্থ হয়। তা বাড়িটাকে 4 দিকে আমি পুরো বন্দনা করেছি এবং বাড়িটাকে ব্যালেন্স করে দিয়েছিলাম। এবং তাদের বাড়ির যেই জায়গাটা বাথরুমটা ছিল এবং পিছনে যে ঘরটা বন্ধ ছিল সেটা প্রপারলি উত্তর পূর্ব দিকে পড়েছিল, ঈশান কোণ। ঈশান কোণ নর্থ ইস্ট, মানে 31 ডিগ্রি থেকে 51 ডিগ্রি এই জায়গার মধ্যেই পড়েছিল। এর জন্য তাদের রোগ অসুখ লেগেছিল, তন্ত্রক্রিয়া বাড়ির মধ্যে হচ্ছিল এবং বাস্তুর দোষ পেয়েছিল। এবং যেই জমিটা ওরা কিনে বাড়ি করেছিল সেই জমিটায় নাকি আগে এরকম মরা পোড়ানো হতো, মানে জমিটাই আগে থেকে অভিশপ্ত জমি। সেইটার জন্য আমি বললাম যে আপনার বাড়ি বন্দনা করতে হবে এবং ব্যালেন্স করতে হবে, এবং এই বাথরুমটা আর এই পিছনে যে ঘরটা আছে ভেঙে দিতে হবে। এবং তারা বলেছে দাদা আমাদের 2 দিন সময় দেবেন, আমরা ভেঙে দেবো, আমরা বাথরুমটা তৈরি করতে যতটা সময় লাগে। আর ঠিক আছে আপনারা সেটাই করবেন, আমি বলে দিয়ে এসেছিলাম। এবং প্রত্যেকে আমি একটা করে কবচ দিয়ে এসেছিলাম, মানে মাদুলি, যে এইটা যেন এনি হাও 3 মাস 20 দিনের জন্য যেন গায়ে থেকে কেউ না খোলে। এটা যদি খোলা হয় তাহলে বিপদে বিপদ আবারও আসতে পারে। এবার তারা প্রশ্ন করেছিল দাদা এটা কে করেছে, কেন হয়েছিল, জিজ্ঞাসা করে মানুষ, জিজ্ঞাসা করে। তো আমি তখন বলেছিলাম যে আপনাদের পরিবারের সাথে আপনাদের কি কারোর কোনো সাথে খুব মানে ঝুট ঝামেলা অশান্তির দ্বন্দ্ব লেগেছিল জায়গা জমি নিয়ে বা এরকম? বলছে হ্যাঁ, জায়গা জমি নিয়ে, ভাগ বাটারা নিয়ে এবং টাকা পয়সা নিয়ে। কার সাথে? না আমার নিজের ভাই এবং ভাইয়ের বউয়ের সাথে। এবং যিনি ভাইয়ের বউ তিনি প্রচুর তান্ত্রিক কিনে চলে, সেটাও বলেছে। এবং আমি তখন বললাম এই ক্রিয়াটা একটা মহিলায় তান্ত্রিক দ্বারা তন্ত্রক্রিয়াটা আপনার মেয়ের মধ্যে প্রবেশ করানোর জন্য একটা পেট চালান করা হয়েছিল। এই যে কে করেছে, এই কে করেছে এটা কিভাবে বুঝবো? এই কে করেছে যখন আমরা তাদের থেকে পুরো নাম নিয়ে নিই সবার, তারা একটা কাগজে লেখে নামটা। এবার আমার কাছে একটা সাদা কাগজ থাকে এবং এই সাদা কাগজ দেখে তারা দেখতে পাবে না, কারণ আমি তো অনেক কিছু নিয়ে কাজ করি, সেটা আমি কাউকে দেখাতে চাই না, দেখাবো না, সেটা আমার ব্যক্তিগত তন্ত্রক্রিয়ার ব্যাপার। তো আমি বেছে বেছে ওখানে 2টো নাম নিয়েছিলাম। এই 2টো নামের মধ্যে ওনার ভাই এবং ভাইয়ের বউ এসছে, এবং ভাইয়ের বউয়ের নামটা প্রথমে এসছে। ওনারা যারা 150 জনের নাম লিখেছে তার মধ্যে 2 জনের নাম এসছে, ভাইয়ের বউ। এবং যিনি তন্ত্রক্রিয়াটা করেছিলেন তিনি হচ্ছে কালী সাধক ছিলেন, সেটাও আমি ওদের বলছে হ্যাঁ আমরা চিনি তাকে, সে আমাদের বলেছিল যে তোদের যা ক্ষতি করেছি তোরা আমাকে ছাড়া কাউকে নিয়ে এসে কিছু করতে পারবি না। তো আমি বলেছিলাম যখন আমি কাজটা ঠিক করলাম বা করে দিলাম তার কিন্তু অনেক ক্ষতি হবে, এবং যিনি করেছিলেন তারও কিন্তু ক্ষতি হবে। সেটা কিন্তু আপনারা এগ্রি হলে বা আপনারা যদি রাজি হন তাহলে কিন্তু আমি করতে পারবো। তারা রাজি হয়েছিল বলে আমি করেছি। এবং আজকে সেই তাদের সাথে আমার সম্পর্ক ভালো আছে এবং আসে আমার কাছে। এবং আমি যখন কাজটা শেষ করি তার মাসখানেকের মধ্যে সেই মেয়েটার কাকিমা বিছনাগত হয়ে গেছে। সে কিন্তু এখনো অসুস্থ আছে, মানে ডাক্তারের ওষুধ খায়, সুস্থ হতে পারছে না, কারণ জিনিসটা পুরোটা ঘুরে গেছে। এবং তার কাকাও অনেক অসুস্থ, কিন্তু তার উপর অতটা এফেক্ট পড়েনি, মানে তার কাকির মতো। এবং যে তান্ত্রিক ক্রিয়াটা করেছিল সেই তান্ত্রিকও কিন্তু কোনো কাজকর্ম এখন করতে পারে না এবং পুরো প্যারালাইসিসের মতো, কারণ কাজটা ঘুরিয়ে দেওয়া হয়, এই যে তন্ত্রক্রিয়াটা হয়। এবং সেই মেয়েটা এখন সুস্থ এবং তার বিয়ে হয়ে গেছে, এখন তার একটা সন্তানও আছে। এবং একদম, এবং তার পরিবার আমার কাছে এখনো কিন্তু আমার কাছে দেখায় এবং মাসে বা 6 মাসে অন্তরে একবার আসে এবং তাদের সবার কার কিরকম চলছে না চলছে দেখায়। এবং তার পরিবার পুরো সবাই সুস্থ। মানে এরকম মিরাক্কেল ঘটনা, মানে আশ্চর্য ঘটনা। লোকে শুনে বলে এটা কি বলছে, পাগলা নাকি? যারা তান্ত্রিক অরিজিনাল তারা এই কাজটা শুনে বলবে হ্যাঁ উনি ঠিকই বলছে, এবং কাজটা হয়। মাঝখানে অনেক ঘটনা আছে, সেগুলো বলা তো এত সম্ভব নয়, কারণ অনেক কিছু ঘটেছে, সেগুলো আমি বলতে পারবো না এখন। কারণ এত বলতে গেলে যারা দেখছে তারা অতটা ধৈর্য নিতে পারবে না, ধৈর্য হারিয়ে ফেলবে যে কত কি বলছে। এগুলো যারা জানবে শুনবে, যাদের এরকম সমস্যা আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারে বা এরকম ঘটনা নিয়ে আমার সাথে আলোচনা করতে পারে। এই ঘটনার মানে আমার কাছে লাখ লাখ ঘটনা আছে, তার মধ্যে এটা হচ্ছে একদম মানে নতুনের মতন আমার কাছে, মানে এরকম 2টো কেস আমার কাছে আসেনি।
দুটো কেস। সত্যি মানে ভীষণ অবাক করা একটি ঘটনা। কি মনে হয় আপনাদের বাস্তুদের এরকম কোনো প্রবলেম রয়েছে? আমরা চলে যাচ্ছি পরবর্তী কিছু কোয়েশ্চেনে, যেগুলো আমার মনে হয় যে আপনাদের ক্ষেত্রে খুব হেল্পফুল হতে চলেছে। দাদা, এই যে প্রথমেই একটা কথা বললে যে বাস্তু দোষ, বাস্তু দোষ এক কথা আমি কাকে বলবো? বাস্তু দোষ এক কথায় বলতে গেলে বুঝবো যে বাড়ির মধ্যে সবসময় রোগ অসুখ লেগে থাকে এবং নেগেটিভ সমস্যা বেশি থাকে এবং আর্থিক সংকট দেখা দেয় এবং সবার সাথে ঝুট ঝামেলা অশান্তি লেগে থাকে। নেগেটিভ সমস্যা মানে? নেগেটিভ বলতে বাড়িতে হয়তো আমরা বসে আছি, পিছন থেকে কেউ চলে গেল, বা আমি শুয়ে আছি, মনে হবে যেন আমার পাশে কেউ শুয়ে আছে, বা আমরা ঘরে শুয়ে থাকি যখন মনে হবে যেন আমার ওই ঘরে ডাইনিংয়ে বা অন্য রুমে কেউ যেন হাঁটা চলা করছে, বা কেউ যেন আমার কানের সামনে কিছু একটা বলে চলে গেল, বা হয়তো আমি বাথরুম থেকে বেরিয়ে এসেছি, এবার রুমে ঢুকবো, আমার ওই ঘরের কোণাটা লাইট অফ করা, মনে হচ্ছে যেন ওখানে কেউ দাঁড়িয়ে আছে, এবং বিনা কারণে গা হাত পা জ্বালা করা, বিনা কারণে নিজেদের মধ্যে ছোট্ট কথা নিয়ে ভালো কথা হচ্ছিল, হঠাৎ করে ঝুট ঝামেলা অশান্তি মারপিট লেগে গেল, এমনকি কেউ কারো মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল, হঠাৎ করে কোনো একটা বড় রোগ অসুখ লেগে গেল কারণ ছাড়াই। ডাক্তার বলছে না ফিজিক্যালি সুস্থ, কিন্তু রোগ ধরা পড়ছে না। এটা হচ্ছে নেগেটিভ সমস্যা। আচ্ছা, আরও আছে, বলে শেষ করা যাবে, বলে শেষ করা যাবে না। এবং এর কারণে বাস্তু দোষ পাচ্ছে। হ্যাঁ, এর কারণে বাস্তু দোষ পাচ্ছে। দোষটা কোথা থেকে আসছে? হ্যাঁ, দোষটা কোথা থেকে আসছে? এইটাই তো, দোষটা আসছে ফার্স্ট যদি আমার দেখতে হবে উত্তর পূর্ব, মানে নর্থ ইস্ট। নর্থ ইস্টে আমাদের বাথরুম বা রান্নাঘর আছে নাকি, যদি থাকে সেখান থেকে নেগেটিভ সমস্যা। আর তার থেকে বড় কথা, যদি আমাদের বাড়ির সাউথ ওয়েস্ট মানে দক্ষিণ পশ্চিম এই জায়গায় যদি মেন এন্ট্রেন্স থাকে, মেন মুখ দোর মানে মুখ্য দুয়ার যাকে বলা হয়, এটাকে বলা হয় জমের দুয়ার, এখান থেকে এই জায়গায় যদি মুখ্য দুয়ার থাকে তাহলে নেগেটিভ সমস্যাটা ওখান থেকে বেশি পরিমাণে আসবে, প্রচুর পরিমাণে। এমনকি এখানে যদি মুখ্য দুয়ার হয়, কারোর সাথে সম্পর্ক ভালো থাকবে না, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট, বাবা ছেলের মধ্যে সম্পর্ক নষ্ট, দিদি ভাই বোনদের মধ্যে সম্পর্ক নষ্ট, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক নষ্ট, বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক নষ্ট, একা হয়ে যাবে। এইখানে যদি মুখ্য দুয়ার বা মেন এন্ট্রেন্স থাকে, তাহলে সেই বাড়ির যারা বসবাস করবে পরিবার, কারো কিডনি ড্যামেজ, কেউ প্যারালাইসিস, কারোর হাঁপানি, এরকম টাইপের রোগ দেখা দেবে। আর প্রচুর পরিমাণে অর্থ বেরিয়ে যাবে, অর্থকে আটকানো যাবে না যদি দক্ষিণ পশ্চিমে মুখ্য দুয়ার বা মেন এন্ট্রেন্স থাকে। সেটাকে ঠিক করার কোনো উপায় নেই, সেটাকে বন্ধ করতে হবে। ঈশান কোণ বা যেটা নর্থ ইস্ট ঈশান কোণ বা নর্থ ইস্টে যদি বাথরুম থাকে, তাহলে কেন সেক্ষেত্রে কোনো উপায় নেই ঠিক করার সেটাকে? না, বাথরুম বা রান্নাঘর যদি নর্থ ইস্টে থাকে, নর্থ ইস্ট কথার অর্থ হচ্ছে উত্তর পূর্ব ঈশান কোণ, মানে আমাদের ঠাকুর দেবতার স্থান, দৈবত্য স্থান। সেই জায়গায় 31 ডিগ্রি থেকে 51 ডিগ্রির মধ্যে যদি রান্নাঘর বা বাথরুম হয়ে যায়, তাহলে ঠাকুর দেবতার স্থান আর নেই। ঠাকুর দেবতার মাথার উপরে বাথরুম বা রান্নাঘর হয়েছে, সেখানে রান্না হচ্ছে মাছ মাংস নানা রকমের, এবং বাথরুম মানে আমরা বর্জ্য পদার্থটা পরিত্যাগ করছি, এটা সেটাকে ঠাকুরের মাথায় পড়ছে, সেখানে ভগবানের স্থান নেই, ভগবান থাকছে না। ওই জায়গাটা যদি আমরা চিন্তা ভাবনা করি, মানে অনেক গভীরে গিয়ে চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু বোঝা যাবে যে এর ক্ষতিটা কতটা। যদি নর্থ ইস্টে রান্নাঘর আর বাথরুম থাকে, ফার্স্ট যতগুলো বাড়িতে আমি কেস স্টাডিতে গেছি, যাদের বাড়িতে ক্যান্সার রোগে মারা গেছে, নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব দিকে রান্নাঘর এবং বাথরুম পেয়েছি। বিশেষ করে উত্তর দিক আর পূর্ব দিকে যে মাঝখানটা ঈশান কোণ আমরা ধরি 31 ডিগ্রি থেকে 51 ডিগ্রি, ওই জায়গায় বাথরুম রান্নাঘর থাকলে সেই বাড়ির ক্যান্সার পেশেন্ট বেশি হয়। আচ্ছা, বা প্যারালাইসিস বা পঙ্গু টাইপের, বা যদি বাচ্চা জন্ম নেয় কানা খোড়া অন্ধ জন্ম নিতে পারে, কারণ জল আগুন ওখানে একসাথে রয়েছে। ওখানে বাথরুম তো থাকবেই না, রান্নাঘরও থাকবে না। এই জন্যে ওই জায়গার কোনো রেমেডি হয় না। ঠাকুরের স্থানে ঠাকুরের রাখা উচিত। সেখানে যদি আমি এখন খারাপ জিনিস রাখি, সেটাকে ঠিক হবে? আমার খাওয়া উচিত মুখ দিয়ে। আমি যদি নাক দিয়ে খাই কি হবে? ভীষণ লাগবে, বমি করব, মারা যেতে পারি নাকি? একদমই তাই। তাহলে খাওয়া উচিত মুখ দিয়ে।
তাহলে আমার মুখ দিয়ে খাওয়া উচিত, নাক দিয়ে নয়। তেমন ঈশান কোণে ঠাকুর দেবতার স্থান, ঠাকুর দেবতা রাখা উচিত। আমি সেখানে বাথরুম রান্নাঘর করলে তাহলে ক্ষতি হবে। চলে আসি পরবর্তী প্রশ্নে। কোনো বাড়ির ধরো অর্থ সংকট হচ্ছে প্রচন্ড পরিমাণে, কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখি যে কারোর খুব বেশি সফলতা পাওয়ার কথা বা অর্থ পাওয়ার কথা, তার যোগ্যতা অনুযায়ী সে সেটা পাচ্ছে না, সেটা কি বাড়ির কারণে হতে পারে? একদম, এটা বাস্তুর একদম প্রপার কারণ, মানে বাস্তুর দোষ। এটা অর্থ আসছে না, যে ও যতটা পরিমাণে শ্রম দিচ্ছে তার শিখিয়ানা সে ইনকাম করতে পারছে না বা অর্থ থাকছে না, এটা বাস্তুর একদম প্রপার দোষ। নর্থ ইস্ট, এটা তো বললি প্রথমে। হ্যাঁ, নর্থ ইস্টে যদি রান্নাঘর বাথরুম থাকে সেটা তো একটা, আর যদি দক্ষিণ পশ্চিম মানে সাউথ ওয়েস্টে যদি মেন এন্ট্রান্স থাকে, এই দুটোই কারণ। এই দুটো না, আরো কারণ আছে। আর একটা হচ্ছে সব থেকে বড় কারণ, সেটা হচ্ছে বাড়ির উত্তর দিকে দেয়ালে যদি কোনো লাল রং করা থাকে, লাল রং বা কালো রং বা সবুজ রং করা থাকে, তাহলে আর্থিক সংকট দেখা দেবে প্রচুর পরিমাণে, এবং সে যতটা পরিমাণে শ্রম দেবে তার শিখিয়ানো সে লাভ পাবে না, এবং তার যে কাজটা করতে হবে সেই কাজটা 3 মাস হওয়ার কথা সেটা 3 দিন হবে, বাদ বাকি দিন বসে থাকবে। যদি কোনো জব করে 3 মাস জব করবে, বাদ বাকি সময় বসে থাকবে, আবার জব খুঁজতে হবে, কাজ বারবার জব ছেড়ে যাবে, এবং ব্যবসা খারাপ হবে। যদি ব্যবসা করে সে ব্যবসাটা প্রথম দিকে যদি উন্নতি হয়, পরের দিকে একদম নিচে নেবে, ওই ব্যবসা বন্ধ করে দিতে হবে। যদি উত্তর দিকে লাল রং বা কালো বা সবুজ রং থাকে, উত্তর দিকটায় কখনো ভুল করেও লাল রং করতে নেই। আর যদি লাল রঙের দেয়ালে হয়তো দেয়াল রং করা আছে, দেয়াল আলমারি আছে লাল রঙের পর্দা দেওয়া আছে, লাল রঙের চেয়ার রাখা আছে, উত্তর দিকে কোনো রকমের লাল রং থাকবে না। যদি থাকে তাহলে এই সমস্যায় তাকে ভুগতে হবে একদম। এছাড়াও তো রোগ ব্যাধি এগুলোও আসতে পারে। রোগ ব্যাধি যেটা লেগে থাকবে সেটার প্রথম কারণ হচ্ছে, আমি আগেই বলেছি, নর্থ ইস্ট উত্তর পূর্ব দিকে যে ঈশান কোণে যদি বাথরুম রান্নাঘর থাকে, আর মেন এন্ট্রেন্স যদি থাকে দক্ষিণ পশ্চিমে, তাহলে তো রোগ অসুখ তো লেগেই থাকবে, রোগ ছাড়বেই না, এবং সেই রোগ অসুখের পিছনে টাকা দিতে 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 তাদের শেষ হয়ে যাবে, এবং কোনো কিছু তাদের ব্যবসাও চলবে না, অচল হয়ে যাবে। কারণ এদিকেই তো তাদের এফোর্ট দিতে হচ্ছে। অসুস্থ মানে একজন সুস্থ হচ্ছে আর একজন পড়ছে, রোগের পিছনে টাকা চলে যাচ্ছে। এই দুটো জায়গা শুধু দেখলে হবে না, তার সাথে আর একটাও জায়গা আছে, যদি সেখানে সমস্যা থাকে। বাড়ির মাঝখানটা সেন্টার পয়েন্ট, আমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ধরে যদি একটা দড়িটা দিয়ে দিই, তাহলে মাঝখানে একটা সেন্টার পয়েন্ট তৈরি হয় না? ওই সেন্টার পয়েন্টে যদি কোনো ভারী জিনিস থাকে, তাহলে বাড়িতে রোগ অসুখ কখনো শেষ হবে না, খতমই হবে না, রোগ যাওয়ার নামই করবে না। আর যদি বাড়িতে ভুল করে কোনো গাছপালা লাগায়, তাহলে এরকম রোগ অসুখ লেগে থাকবে। আর যদি বাড়িতে যদি কেউ টুকটাক করে দিয়ে থাকে বা জাদু টোনা করে দিয়ে থাকে, তাহলে রোগ অসুখ লেগেই থাকবে। আর যদি তাদের বাড়ির মধ্যে জামা কাপড়, ধরুন পরেছি আমি যে জামাটা, সেটা খুলে যেখানে সেখানে ছুঁড়ে দিলাম, ওই একই জামা কাপড় আমি 2 দিন 3 দিন ধরে পরছি, বা আমি মোজা পরলাম বা জুতো পরলাম, সেটা যেখানে সেখানে রেখে দিচ্ছি, ভাঙাচোরা জিনিস যেখানে সেখানে রেখে দিচ্ছি, তাহলে বাড়িতে রোগ অসুখ খতমই হবে না, শেষই হবে না। আর বাথরুমে যদি ভুল করে, হয়তো দেখা গেল বাথরুম যে জায়গায় আছে সেখানে ভুল করে যদি কোনো রকমের খারাপ কোনো কিছু রেখে দেয়, তাহলেও রোগ অসুখ ছাড়বে না, অর্থ সংকট দেখা দেবে। আচ্ছা, বাচ্চাদের কেরিয়ার কি বাস্তবে কোনোভাবে নির্ভর করতে পারে না? একদম, বাচ্চাদের কেরিয়ার বলতে তারা পড়াশোনা করে তারা তো কেরিয়ারে দাঁড়াবে, কি সেই কেরিয়ারে দাঁড়াতে গেলে পড়াশোনায় ভালো হতে হবে, এবং ভালো হয়ে সে আস্তে আস্তে তার কেরিয়ার তৈরি করবে। এই কেরিয়ার তৈরি করতে গেলে বাস্তু কিন্তু আমাদের প্রথম মানে মার মতন ধরা হবে। মা যেরকম গাইড করে, বাস্তুর থেকে আমি সেরকম গাইড পাবো। একটা বাচ্চা ছোট থেকে, শিশু থেকে সে পড়াশোনা করতে 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 তবে থেকে সে কেরিয়ার তৈরি করবে, এবং সে যদি প্রথম থেকে নড়বড়ে থাকে, হয়তো ভালো রেজাল্ট করতে পারছে না, পড়াশোনায় মন বসাতে পারছে না, বাইরের দিকে মন বেশি, হয়তো দেখা গেল যখন কেরিয়ার তৈরি করবে তার যা রেজাল্ট, যা নাম্বার, সেখান থেকে সে কেরিয়ার তৈরি করতে পারছে না, বা সে ব্যবসা করবে ব্যবসাটা করতে পারছে না, কারণ তার প্রথম বেসটা নড়বড়ে হয়ে গেছে। আমি যদি ভিত না ঠিক দিই তাহলে ছাদ দাঁড়াবে না। তাহলে এই বাচ্চাদের জন্য বাস্তু আগে ঠিক করে রাখতে হবে, কারণ যারা কেরিয়ার তৈরি করবে সবার আগে দেখতে হবে তাদের বেডরুমটা যেন পশ্চিম আর উত্তরে না হয়, আচ্ছা, ওয়েস্ট অ্যান্ড নর্থ, এখানে যেন না হয়, তাহলে সে কেরিয়ার তৈরি করতে পারবে না, এবং বাইরের দিকে মন থাকবে, নেশায় আসক্ত হবে, এবং বাড়ির ছন্ন ছাড়া সন্তান হবে, সে কেরিয়ার তৈরি করতে পারবে। এবং বাস্তু যদি ঠিক থাকে
তার কেরিয়ার অটোমেটিক ঠিক হয়ে যাবে। বাস্তু ঠিক বলতে পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, টোটাল রংটা যদি ব্যালেন্স থাকে, ঈশান কোণটা যদি ব্যালেন্স থাকে, যদি আমার যে মেন গেটটা সেটা যদি ঠিক জায়গা থাকে, তাহলে সন্তানদের পড়াশোনা ঠিক হবে এবং কেরিয়ার ব্রাইট হবে যদি ঠিক করতে পারে। হ্যাঁ, এখন সব জায়গাতেই বাস্তু এক্সপার্টকে দিয়ে বাস্তু করানো হয় একদম। বাড়ি করার আগেই, কারণ আমি যেহেতু বাড়ির প্রফেশনাল অ্যাডভোকেট, আমি দেখেছি যে জমি কিনে সবার আগে এসে বাস্তু, এবং বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যারা আউট অফ একদম। বেঙ্গল থেকে আসছেন তারা মানে জমি কেনার আগে এসে আগে বাস্তু চেক। একদম, যারা প্রপার জানে, দীপক শাস্ত্রীকে চেনে, তারা আমার কাছে এসে কনসালটেন্সি করে আগে যে স্যার আমি জমি কিনেছি, আপনাকে জমিতে যেতে হবে এবং জমিতে কোথায় কি করতে হবে এবং জমিটা ঠিক আছে নাকি আপনি দেখে নেবেন। আমি একটা জিনিস তন্ত্রমন্ত্র দিয়ে আমি পড়ে দিয়ে দিই এবং সেটাকে বলি জমিতে ছিটিয়ে দিতে। জমিতে যদি মোটামুটি 3 দিনের মধ্যে গাছ উঠে যায় তাহলে অতি উত্তম, মানে একদম ভালো জমি। এবং সেটা যদি 7 দিন পরে যদি জমিটায় গাছটা ওঠে, যে আমি জিনিসটা দেবো গাছ ওঠে, তাহলে সেটা বোঝা যাবে মধ্যম। আর যদি দেখা যায় 20-25 দিন পরে গাছ উঠছে, তাহলে সেইটা পরিত্যক্ত, মানে ওই জমি বদ্ধ জমি, ওই জমিতে বাড়ি ঘর করা যাবে না। হিসাব করে দেখা যায় দুবাই চলে যাক সবাই, দুবাই গেলে দেখতে পাবে প্রত্যেকটা বাস্তু মতে বাড়ি করা, আর লাল, কালো, সবুজ রং কিন্তু কম, বেশিরভাগ হোয়াইট, সাদা। কেন? সাদা মানে লাক্সারি, শুক্র। তাই দুবাই আজকে কতটা উপরে, যেখানে সবাই থাকে সেখানে লাক্সারি করছে। লাক্সারি মানে কি? টাকা পয়সা, ধন দৌলত সব আছে। দুবাইতে ব্যবসা সাদা একদম। দিল্লি, বোম্বে, বেঙ্গালুরুও গেলে দেখা যায় সব বাস্তু মতে সবাই করছে। কিন্তু যারা জানে আর যারা জানে না, যারা জানে তো আমার কাছে আসে, আর যারা জানে না তারাও চেষ্টা করছে আমার কাছে আসা। বা যারা জানে না তারা যদি আসে, তারা জমি কিনছে বা একটা ফ্ল্যাট কিনছে, আমাকে আগে দেখিয়ে নেয়। আমি যদি বলি এই ফ্ল্যাটটা চলবে, তাহলে নেবে। অনেক প্রমোটার বিরক্ত হয়ে যায় আমার উপর, হ্যাঁ আপনি 10টা ফ্ল্যাট দেখালাম, আপনি সব রিজেক্ট করছেন। আমি আপনার ফ্ল্যাট বাস্তু মতে নেই, আমি কি করে করব? এবং আপনার যদি বাস্তু মতে যদি থাকতো তাহলে আমি বলতাম। পরে যখন 11 নম্বর বাড়ি দেখালাম, আমি বললাম হ্যাঁ এটা ঠিক আছে, এটা নেবে, কিন্তু কিছুটা আমাকে ব্যালেন্স করে দিতে হবে। তবে সেই বাড়িতে গিয়ে ভগবানের স্থান, সুখে শান্তিতে থাকবো, হেলদি পরিবার, লাক্সারি জীবনযাপন। অনেক সময় দেখি যে অনেক প্রবলেম মানুষের জীবন অনেক ফেস করছে, এবং আপনারা অনেক সময় আমাকে শেয়ার করেছেন, যেটা এখনকার দিনে একটা জলজান্ত সমস্যা। ছেলে মেয়ে বাড়িতে থাকছে না, তার বাড়িতে মন নেই, বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এর সঙ্গে তো বাস্তুর রিলেশন তো থাকছে, কারণ বাড়িতে থাকছি, যে বাড়ি তো পবিত্র মন্দিরের মতন, বাড়িতে থাকতে মানুষের ভালো লাগে। কিন্তু বাড়িতে যদি ভালো না লাগে, তাহলে সেখানে বাস্তুর কি কি প্রবলেম রয়েছে, কোন দোষটা রয়েছে কি বাস্তুর এখানে হচ্ছে প্রপার বাস্তু দোষ। এখানে গ্রহের দোষ ধরলে হবে না। গ্রহটা যখন দোষ পাবে, বোঝা যাবে যে বাস্তু সেই জায়গাটায় দোষ পেয়েছে। যে গ্রহটা খারাপ হবে, বাস্তুরও কিন্তু দিকে সব জায়গায় গ্রহ কিন্তু আছে। কারণ বলে যে কেতু ডিস্টার্ব থাকলে ডিটাচমেন্ট বাড়ে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাস্তুর ক্ষেত্রে এটা কি হচ্ছে? বাস্তুর ক্ষেত্রে হচ্ছে পশ্চিম উত্তর। পশ্চিম উত্তর যদি খারাপ থাকে, তাহলে সন্তান বাইরে থাকবে, বাইরে মন সবসময়, বাড়িতে আসবে না, বন্ধু বান্ধবের সাথে থাকবে, নেশায় আসক্ত হবে এবং বাড়িতে যখনই ঢুকবে অশান্তি করবে এবং বলবে আমার বাড়িতে মন টিকছে না, আমার বাইরে থাকতেই ভালো লাগে। এবং দেখা যায় যদি পশ্চিম উত্তর, এইটা হচ্ছে, এই দিকটা হচ্ছে ব্যয় স্থান। এখানে আমাদের ধরা হয় ব্যয় স্থান, এখানে যে কোনো জিনিস ব্যয় হয়। তাহলে সেই জায়গায় যদি ছেলে মেয়ে বা বাড়ির সন্তানকে রুম বানিয়ে দেওয়া হয়, সেই রুমে যদি থাকে, তাহলে সে শুধু বাইরে বাইরে মন থাকবে। যদি কেউ যদি পালিয়ে যায় অন্য কারোর সাথে, সেখানেও দেখা যাবে তার রুমটা ছিল পশ্চিম উত্তরে, তার জন্য সে বাড়ির বাইরে গিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, বাড়িতে আসতে চাইছে না। এবং তারা চাইছে যে ঠিক আছে মেনে নিচ্ছে, তাও আসতে চাইছে না। তার মানে কি, তার বেডরুমের মধ্যে তার জামা কাপড়গুলো এখনো রয়ে গেছে, তার জন্য তার বাইরে বাইরেই মনটা রয়েছে। এমনকি যদি রেজাল্ট খারাপ হয়, তারও দেখা যাবে রুমটা কিন্তু পশ্চিম উত্তরে আছে, বা তার যেই সাবজেক্টে খারাপ হয়েছে সেই সাবজেক্টের বইটা, হ্যাঁ অঙ্কতে খুব খারাপ হয়েছে, ফেল করে গেছে, তার মানে সেই অঙ্ক বইটা পশ্চিম উত্তরেই রাখা আছে, মানে পশ্চিম উত্তরেই রাখা আছে। আচ্ছা, তার জন্য সেই বিষয়টা সে ফেল করবে। এবং পশ্চিম উত্তরে যদি রুম থাকে, তাহলে সে বাইরে থাকবে, নেশায় আসক্ত হবে, বাড়িতে আসতে চাইবে না, ঝুট ঝামেলা অশান্তি করবে এবং সে হয়তো একসময় বাড়ি ছেড়ে চলে যেতে পারে। এটা যেমন বললে ঠিক সেরকমই মা বাবারা অনেক সময় চিন্তা করে যে আমার ছেলে বাইরে যাচ্ছে, যদি তার কোনো অ্যাক্সিডেন্ট হয়। এবং অনেক সময় এখন দেখা যাচ্ছে, কারণ পথ দুর্ঘটনা অনেক বেড়ে গেছে, মানুষের অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেক ছেলেমেয়ের অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা তো এক যদি চাটে থাকে সেটা হতে পারে, বাস্তু মতে তাকে কি বলছে? গুড কোয়েশ্চেন এবং ভালো প্রশ্ন সবার জন্য।
আপনাদের জন্য কিন্তু খুব ভালো প্রশ্ন রেখেছে। এই প্রশ্নটা আপনাদের জন্য খুবই প্রযোজ্য। আপনারা তো অনেকে চিন্তা করেন যে আমার সন্তান বাইরে বেরোচ্ছে, অনেকে তো মানে রাফ গাড়ি চালায়, বাইক পেয়েছে মানে একদম সে মনে হয় প্লেন পেয়ে গেছে, এরকমভাবে রাফ গাড়ি চালায়, বা হয়তো দেখাচ্ছে সে মনে হচ্ছে ট্রেন চালাচ্ছে, এত স্পিডে চালাচ্ছে, মানে সুপার ফাস্ট চালাচ্ছে। অ্যাক্সিডেন্ট ঘটে, মারাও যায়। তার কারণ কিন্তু বাস্তু। আমাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিক অগ্নিকোণ, সাউথ ইস্ট, এটা হচ্ছে অগ্নিকোণ। এই জায়গাটায় যদি ঠাকুর দেবতার কারোর বাড়িতে পুজো হয়, তার বাড়ির সন্তান বা তার বাড়ির ফ্যামিলির অ্যাক্সিডেন্টই মারা যাবে পরপর। একদম দক্ষিণ পূর্ব দিকে যারই বাড়ির ঠাকুর দেবতা রয়েছে, তার বাড়ির সন্তান হোক, ফ্যামিলি যে কেউ হোক, পরপর অ্যাক্সিডেন্টেই মারা যেতে থাকবে। কারণ ছাড়া তারা অনেক কিছু হয়তো গ্রহ নক্ষত্রের স্টোন ফোন পড়বে, তাতেও কাজ হবে না, অনেক বাস্তু দোষও করবে, হবে না, যতক্ষণ না দক্ষিণ পূর্ব দিক থেকে ঠাকুর দেবতার স্থানগুলো, মানে ঠাকুরের ফটো হোক, মূর্তি হোক, সরাচ্ছে। কারণ ওই জায়গাটা হচ্ছে অগ্নিকোণ, আগুন। আমাদের আগুনের সামান্য ছ্যাঁকা লাগলে কি হয়? আমরা মলম লাগাই বা ঠান্ডা জলে হাত চুবিয়ে দিই। সেই জায়গায় যদি ঠাকুরকে আমরা সবসময় রাখি, তাহলে ঠাকুর তো সবসময় আগুনে রয়েছে, আগুনে সবসময় ঠাকুর দেবতা জ্বলছে, এবং ঠাকুর দেবতা যে সবসময় পুজো করে ডাকছে, আমার সন্তান অ্যাক্সিডেন্টে মারা গেছে, ঠাকুর দেবতার এত পুজো করি, সব ফটো ফেলে দে। দোষটা তো তাদেরই, তারা ঠাকুর দেবতাকে আগুনের মধ্যেই রেখেছে, তারা আগুনের মধ্যেই সবসময় জ্বলছে, তারা তার সন্তানকে কি করে সেভ করবে, তাই না? আমাদের আঙুল সামান্য ছ্যাঁকা লাগলে আমরা কত কষ্ট পাই, তাহলে ঠাকুর দেবতা সারাক্ষণ ছ্যাঁকা খাচ্ছে, মানে আগুনের মধ্যে রয়েছে। তাই দক্ষিণ পূর্ব দিকে কোনো ঠাকুরের মূর্তি বা ফটো রাখা যায় না। যদি রাখা হয় বা করতে হয়, বছরে একবার হয়তো একদিনের জন্য পুজো পাঠ ওখানে করা যায়, তারপরে সেই মূর্তিটাকে সরিয়ে দিতে হবে, নাহলে বাড়ির ফ্যামিলি একের পর এক অ্যাক্সিডেন্ট ঘটবে। এবং চার্টেও দেখা যাবে, চার্ট যদি আমরা বিচার করি, সেখানে অ্যাক্সিডেন্ট যোগ লেখা যদি থাকে, তাহলে বোঝা যাবে যার অ্যাক্সিডেন্ট যোগ লেখা আছে চার্টে, তার বাড়িতে গিয়ে দেখবেন অবশ্যই তার দক্ষিণ পূর্ব দিকে ঠাকুরের মন্দির আছে, বা ঠাকুর দেবতার ফটো আছে, বা মূর্তি পুজো হচ্ছে। আচ্ছা, একদম, কারণ এই জায়গা থেকেই অ্যাক্সিডেন্টটা বাড়ির ফ্যামিলিতে আসে। ধরুন কারো বাড়ি ফাড়ি তো হয়ে গেছে, মানে বাড়ির দিক পরিবর্তন করা হয়তো সম্ভব নয় তার পক্ষে, এছাড়া দিক পরিবর্তন ছাড়া অন্য কোনো রেমেডি রয়েছে হ্যাঁ, এটা ঠিক করার? প্রচুর রেমেডি আছে, কিন্তু দক্ষিণ পূর্ব দিকে যে ঠাকুর দেবতা থাকে, সেটা সরিয়ে তো রাখা যেতেই পারে, যে কোনো ঘরে একটা উত্তর পূর্ব দিক করে রেখে দেওয়া যেতেই পারে, কিন্তু যদি না সরানো হয় তার কিন্তু রেমেডি নেই। যেমন ঈশান কোণে বাথরুম রান্নাঘর যদি থাকে, তার কোনো রেমেডি নেই। আর দক্ষিণ পশ্চিমে মুখ্য দুয়ার, তার কোনো রেমেডি নেই। বাদবাকি যদি এরকম জায়গায় এগুলো যদি না থাকে, পুরো বাস্তুটাকে ব্যালেন্স করে দেওয়া যাবে, এবং প্রচুর রেমেডি আছে। সেই রেমেডিতে করলে সেই বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। একটা জিনিস যেটা তুমি বলছিলে, আমি সেখানে একটু ইন্টারাপ্ট করে বলছি, যে বাড়ির রং, বিভিন্ন ঘর থাকে, 4-5টা ঘর, বা কোনো ফ্লোরে 2টো ঘর, 3টে ঘর থাকছে, বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং আর কি, কোথায় কি রং করলে সেটা পারফেক্ট হবে তার প্রসপেক্টের জন্য? হ্যাঁ, প্রত্যেকটা প্রপার যদি রং করতে হয়, সেটা বিষয়টা বলে দিচ্ছি। পূর্ব দিকে যদি রং করতে হয় সবুজ, পশ্চিম দিকে সাদা, কালো করা যায় বা গ্রে কালার করা যায়, কিন্তু সাদা করাটা বেটার। উত্তর দিকে নীল বা আকাশ, দক্ষিণ দিকে লাল। এটা হচ্ছে সব দেয়ালের জন্য প্রযোজ্য, মানে ঘরের এ মাথা থেকে সে মাথা 4 দিকে আছে, 4 দিকের 4টে রং করলেই হবে। 4টে দেয়াল পড়ে যাচ্ছে আমার, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। পূর্বে সবুজ করলাম, পশ্চিমে সাদা করলাম, উত্তরে নীল বা আকাশি করলাম, দক্ষিণে লাল করলাম, তাহলে মিটে গেল। এবার কেউ যদি বলে না আমি প্রপারলি একটা ঘরে আলাদা করে কালার করব, তাহলে ওই ঘরটাই একই সিস্টেমের কাজ হবে। ওই ঘরটার পূর্ব দিকে দেয়ালে সবুজ হবে, পশ্চিমে সাদা হবে, উত্তরে নীল বা আকাশি, দক্ষিণে লাল হবে। এবার যদি কেউ মনে করে না আমি এতগুলো রং কেন করতে হবে, 4 দেয়ালে 4টে রং কেমন বিক্রি লাগবে না, তাহলে তার উপায় আছে। সব ঘর, বাথরুম, রান্নাঘর, সব জায়গায় ব্যালেন্স হয়ে যাবে। সেটা হচ্ছে সাদা রং যদি করা যায় বা অফ হোয়াইট করা যায়, সব থেকে ভালো যদি ক্রিম কালার করে, তাহলে পুরোটা ব্যালেন্স হয়ে যাবে। রান্নাঘর হোক, বাথরুম হোক, ঘর হোক, যেখানে হোক, ক্রিম কালার সবটা করে দাও, তাহলে ব্যালেন্স। আর দেখতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগবে। দুবাই সবই তো অফ হোয়াইট, বেশিরভাগ 99.5% সবই তো অফ হোয়াইট ক্রিম কালার রং। তার জন্য ওদের ওইখানে এত সমস্যা নেই, সবসময় পয়সা, সবসময় পয়সা, সবসময় পয়সা। তা আমার বাড়িতে যদি মনে হয় যে রোগ অসুখ লাগবে না, পয়সা আসবে এবং আমি উন্নতি করব, নাম যশ করব, তাহলে আমার বাড়িতে অফ হোয়াইট বা ক্রিম কালার রং করে দিলেই হয়ে গেল সব ঘরগুলোতে, বা বাথরুম, রান্নাঘর যা আছে সব জায়গায়।
আচ্ছা, বাড়ি যেমন রং নির্ভর করে, মানুষের জীবনে এই গাড়ির রঙও সেরকম কোনো একদম। হতে পারে? একদম। মানুষের জীবনে কালার অবশ্যই এফেক্ট করে। সবার আগে তো সাদা কালার কোনো ক্ষতি করে না, হোয়াইট কালার যেটা, সেটা কারোর লাইফে ক্ষতি করে না। যারা প্রচুর বড় লোক, কোটি থেকে কোটিপতি, প্রমোটার, সিনেমা আর যারা ডাইরেক্টর বা মন্ত্রীরা সাদা কেন পরে? সাদা কে? শুক্র। শুক্র কি? লাক্সারি। তো খারাপ দেয় নাকি? শুক্র মানে লাক্সারি। শুক্রাচার্য মানে লাক্সারি, বাড়ি গাড়ি নারী সম্পত্তি প্রচুর। যারা সাদা পরে তাদের অভাব নেই কোনোদিন, তারা লাক্সারি জীবনযাপন করছে। সাদাকে আমরা মা মনে করি। চন্দ্রকে গ্রহের মধ্যে মা। মার কাছে যদি সন্তান যতই খারাপ করুক না, মার কাছে এসে গেলে সে মনে মায়ের আঁচলের তলায় লুকালে ভাববে কেউ আমাকে কিছু করতে পারবে না। তেমনই সাদা বেশি ব্যবহার করা উচিত। আর কেউ যদি মনে করে না আমি কালো কালারটা পছন্দ করি, আমার কালো কালারটা ভালো, এবার সে কালো কালার কে নিতে পারে? যার 7 তারিখে জন্ম কেতু, সে কালো কালার গাড়ি ব্যবহার করতে পারে। এবার কেউ যদি মনে করে আমি লালটা ব্যবহার করব, যার 1 তারিখে জন্ম, মূলাঙ্ক আছে এক, তো শুধু এক না, এক হিসাবে করা যায় 2801, 28 মানে 2 + 8, মূলাঙ্কে 1 আসছে। এরকম যাদের 1 আসছে মূলাঙ্ক, তারা লাল ব্যবহার করতে পারে। 5 যাদের 5 মূলাঙ্ক, তারা সবুজ ব্যবহার করে। এরকম প্রত্যেকটা মূলাঙ্ক হিসাবে তারা রং ব্যবহার করে। আর যদি বলে না আমি কিছুই বুঝতে পারছি না, আমি কি করবো, আমার জন্ম তারিখ জানা নেই, সাদা। সাদা অলওয়েজ ওয়েলকাম, সবসময় বেটার রেজাল্ট দেবে এবং লাক্সারি জীবনযাপন দেবে। এবং সাদা মানে শান্তির প্রতীক। সাদা হচ্ছে সব থেকে আমাদের ভালো। এবার কিছু বিতর্কিত প্রশ্ন রাখি। এখন ডিজিটালাইজেশনের যুগ, ইউটিউবারদের যুগ। আগে যেমন টিভিতে দেখতাম অনেক অ্যাস্ট্রোলজাররা বসতেন, পেপারে অ্যাড দিতেন, এখন পডকাস্টে অনেককে দেখা যায়, অনেক মুখকে দেখা যায়, যাকে হয়তো কখনো আগেও দেখা যায়নি। আপনার মতে কি মনে হয় যে সবাই অথেন্টিক কোনোদিনই নয়? কারণ আমার কাছে অনেক কল আসে মানুষের, আমি নিজে যেহেতু কল হ্যান্ডেল করি, মানুষ আমাকে বলে যে আমি এই জায়গায় গেছি, কাজ পাইনি, এখানে গেছি, কাজ হয়নি, এবং মিথ্যে আশা, মিথ্যে প্রতারণা কোথাও গিয়ে, যে কারণে এখন মানুষের বিশ্বাসটাও একটা টলমল জায়গায় দাঁড়িয়ে রয়েছে। একদম 100-এ 100। আসল তান্ত্রিক বলুন বা আসল অ্যাস্ট্রোলজার আমি চিনব কিভাবে? এটা একদম মানে আপনাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা কোশ্চেন করেছে, এবং এটা হচ্ছে কোটি টাকার উপরে হচ্ছে এই কোশ্চেনটা। মানে আপনারা সঠিক অ্যান্সারটা আমার থেকে শুনুন, আমি ডিসকাসের মাধ্যমে আলোচনাটা করব। প্রতারণায় চারিদিকে ভরে গেছে এখন। আমি 18 বছর ধরে, আমাকে কেউ যদি পিছনে 18 বছর ধরে পিছনে যায়, পেপারে খুঁজে পাবে, মিডিয়াতেও পাবে, অনেক চ্যানেলে আমাকে পেয়ে গেছে। আর যবে থেকে ইউটিউব, ফেসবুক এগুলো চালু হয়েছে, তবে থেকেও আমাকে পাবে। এখনকার দিনে দেখা যায় ইউটিউব তান্ত্রিক, ফেসবুক তান্ত্রিক, ইনস্টাগ্রাম তান্ত্রিক। এটা একটা সবাই জেনে নিয়েছে বা বুঝে নিয়েছে যে এটা হচ্ছে ইনকামের ভালো রাস্তা, চিটিংবাজি করার। এরকম না, আমি ইউটিউব থেকে কিছু, অনেকে তো অনেক কিছু ছাড়ে, তারা যে ছাড়ছে সেটা যে অরিজিনাল সে কি করে বুঝলো? সে তো জানে না। সেটা দেখে এখন একজন বলছে এই আমি তাহলে ইউটিউব দেখে দেখে শিখে এখন করছে। অনেকেই মুখ দেখাচ্ছে না, ফোন নাম্বার দিচ্ছে, 200 টাকা অনলাইন ভিজিট করলে আপনাকে সব বলে দেবো, বা কিছু একটা রেমেডি আপনার বাড়িতে পাঠিয়ে দেবো, এত টাকা খরচা, 2000 হোক 2500, সারাদিনে বসে ঘর থেকে ইনকাম করছে। ঠিক এই কারণেই না, মানে মানুষ অনেক সময় কনফিউজ হয়ে যায় যে আমি একটু থামালাম মাঝখানে, প্রকৃত তন্ত্রক্রিয়া করতে গেলে একটা খরচা আছে, অনেক খরচা সাপেক্ষ বিষয়, ব্যয় সাপেক্ষ বিষয়, একদম। ঠিক আছে? সেইটা এই লোকগুলো এমন জায়গায় নামিয়ে এনেছে ফ্রড করে করে, 5000 টাকা, 10,000 টাকা, 3000 টাকা, 2000 টাকা। আমাকে যখন লোকজন বলে, আমি যখন লোকজনকে বলি না খরচা হয়, খরচা তো হয়ই, কারণ ইনগ্রেডিয়েন্টস যেগুলো ইউজ হয় সেগুলো অনেক খরচা, সেগুলোর দামই তো অনেক অনেক। কিন্তু এরাই অ্যাকচুয়ালি আমার মনে হয় যে ধরুন আপনাদের মতন যারা এত বছর ধরে এই লাইনে প্র্যাকটিস করছেন, রয়েছেন, তাদের মার্কেট কিন্তু এরা নষ্ট করছে কোথাও। আমাদের মার্কেট তো প্রচুর নষ্ট করেছে, যে হ্যাঁ, আমাদের কাছে আসবে যে ফেক কিনা সেটাও তারা চিন্তা করছে, হ্যাঁ, হ্যাঁ, তাই না? এবার তারা বুঝবে। এবার আবার কি হয়, ক্লায়েন্ট ভাড়া করা যায়, ভাড়া করে তাকে আমি 500 টাকা দিলাম, তাকে বললাম যে তুমি বলবে আমার নামে এই ভালো। এবার আমার যে অরিজিনাল যারা ভক্ত আছে, তারা যে আমার হয়ে বলছে, এবার তারাও ভাবছে কিন্তু এরাও ফেক, হয়তো ভাড়া করে নিয়ে আসা আছে। এবার অরিজিনাল আর ফেক কি করে বুঝবো?
এই যে এখন দেখা যায় না 3 মিনিটে বশীকরণ, 24 ঘন্টাকে বশীকরণ, 5 দিনে বশীকরণ, 7 দিনে বশীকরণ, এরা বাজারটাকে নষ্ট করে দিয়েছে। বশীকরণ 5 দিন 7 দিনের ব্যাপার না, যতক্ষণ না একজনের মনকে আরেকজনের সাথে মেলাতে পারছি তার একটা সময়সীমা লাগবে, তার একটা যাগযজ্ঞ আছে, তার একটা ক্রিয়া আছে। সেটা চেম্বারে ঢোকার পরে আমি বললাম এই যে আপনার কাজ হয়ে গেছে, দিয়ে দিলাম, আপনার 7 দিনের মধ্যে চলে আসবে। আসবে, আমি তার নাম নিলাম না, গোত্র নিলাম না, তার নাম তার বাবা মার নাম নিলাম না, গোত্র নিলাম না, তাকে আমি বশীকরণ সঙ্গে সঙ্গে করে দিলাম। কি আমি শ্মশানে বসে কোনো তন্ত্র ক্রিয়া করলাম না, আমি যাগযজ্ঞ করলাম না, আমি সামান্য একটা মাদুলি বানিয়ে বা বানানো ছিল সেটা বললাম এটা নিয়ে যান, এটাকে এরকম পড়বেন, তার নাম ধরবেন, 7 দিনের মধ্যে চলে আসবে। এইটা হচ্ছে ভরে গেছে ফেকে। কেউ বলছে আবার 3 মিনিটে বশীকরণ। 3 মিনিটে বশীকরণটা অনেকে জানে না, আমি বলি তন্ত্র জানলে তো বলবে বশীকরণ। এখন বশীকরণ কাকে বলা হয়? সবাই বলছে বশীকরণ, আমি একটা মেয়েকে ভালোবাসি, তাকে বশীকরণ করতে, বা একটা ছেলেকে ভালোবাসি, বশীকরণ করতে হবে। এখন বশীকরণ বলে লিখছে যে 3 মিনিটে বশীকরণ, সিদ্ধহস্ত, কামাখ্যা ফেরত, এইসব লিখছে। বয়স তার 19 হয়নি, গোপের রেখা ওঠেনি, সে বলছে আমি কামাখ্যা সিদ্ধ। আরে কামাখ্যা সিদ্ধ হতে গেলে ভাই তোর তো 10 বছর লাগবে, তো করেনি। তাহলে সেই যে বশীকরণটা ও যে করবে, সে বশীকরণটা তো জানে না বশীকরণটা কাকে করা যায়। আজকে যে আমি তন্ত্রবিদ্যা নিয়ে আলোচনা করছি, বা জ্যোতিষ নিয়ে আলোচনা করছি, বা বাস্তু নিয়ে আলোচনা করছি, এই জিনিসটা যে আমি শিখে আমার নিজের মধ্যে কতটা বশ করতে পেরেছি, সেটাকেই বলে বশীকরণ। আর যেটা আমরা বশীকরণ বলে চালাচ্ছি, মেয়ের সাথে ছেলের করে দেবো, ছেলের সাথে মেয়ের করে দেবো, এটা বশীকরণ না, এটাকে মোহিনীকরণ। মোহিনীকরণ মানে কি? তার মনটাকে এর মনের সাথে কনভার্ট করা, ওর মনটা ওর মনের মধ্যে, মানে সবসময় ওর মনের জন্য মানে ওর জন্য চঞ্চল হয়ে থাকবে। কিন্তু এখনকার দিনে 3 মিনিটে বশীকরণ। বশীকরণ মানে হচ্ছে ওরা যেটাকে বসে করে দিচ্ছে ওটাকেই বলছে বশীকরণ। মানে 3 মিনিটে বসে করে দিল, বলে দাদা আপনি তো বললেন 3 মিনিটের মধ্যে সে কথা বলবে। বলছে কি 3 মিনিটে বশীকরণ মানে আমি যে কাজটা বসে যে করণটা করলাম এটাকে 3 মিনিটে বশীকরণ বলছি। বলছে তাহলে আপনারা কেন লিখছেন 3 মিনিটে বশীকরণ? মানে এই তো 3 মিনিটে করে দিলাম, এটাই বশীকরণ। তাহলে কদিনে হবে? এখন আপনি তো 1000 টাকা দিয়ে করেছেন, এটা এখন আমার 3 বছর লাগতে পারে, 3 দিনে হতে পারে, 3 মিনিটে হতে পারে, 3 ঘন্টায় হতে পারে, 3 বছরও লাগতে পারে। তাহলে বলছে দাদা তাহলে আমার যদি আমি 1 সপ্তাহের মধ্যে করতে চাই তাহলে কি হবে? তখন বলছে তাহলে আপনার 50-25 সেরকম খরচ হবে। তখন সে বলছে 3 দিনে চলে আসবে, তাহলে 25,000 টাকা যেখান থেকে ধার দেনা করে দিল। 3 দিন ধরে তিনি দূরে থাক, 3 বছর ধরে সে ফোন করছে, দাদা কি হলো তোমার, এটা ভুল হয়েছে। আরে বশীকরণের জন্য কি করে? বশীকরণ ওরকম হয়? বশীকরণ বলছে এই রুমাল দিলাম, আপনি যেখানে বসবেন রুমালটা পেতে বসবেন, যদি রুমাল পেতে না বসেন, যদি ভুলে যান, তাহলে আপনার বশীকরণটা কেটে যাবে। আমার কাছে ক্লায়েন্ট এসছে, এবার আমি যখন পটিতে যাব তখন আমি রুমালটা কোথায় পেতে বসবো? এক্স্যাক্টলি। এবার সে বলছে আপনি ভুল করেছেন। বলছে না দাদা আমি সব জায়গায় রুমাল পেতে বসেছি। বলছে না আপনি পটি করতে গেছিলেন, রুমালটা কোথায় রেখেছেন? বলে তখন কি রুমাল নিয়ে বসবো? বলে সেটা তো আপনি ফোন করে জেনে নিতেন কোথায় বসবেন, কি করবেন। কেটে গেছে, আবার আসুন টাকা নিয়ে। কাউকে বলছে 7 দিন নুন খাবেন না, আরে 7 দিন নুন না খেলে এমনি সে রোগ হয়ে যাবে, তাই না? আবার বলছে আপনি যখনই ঘুম দিয়ে উঠবেন মাথায় হাত দেবেন। আরে ঘুম দিয়ে উঠে সবাই তো মাথায় আগে চুল ঠিক করে। আরে ঘুম দিয়ে উঠে জোড়া পা ফেলবেন, কেউ মনে রাখবে জোড়া পা ফেলা? কখনো হয় সম্ভব? তার মানে কি তুমি কাজ জানো না তাই নিয়ম দিচ্ছ? কাজ জানলে কেন নিয়ম দেবো? এক্স্যাক্টলি। হ্যাঁ, বশীকরণ হয়, বশীকরণ প্রপার হয়, টাইম লাগবে। এবং আপনি সে যদি কিনে দেয় জিনিসপত্র, আমি যেমন করে দিই, তারা জিনিসপত্র কিনে দিতে বলে আমি করে দিই। আমি বলি হলে আপনি খুশি হয়ে দেবেন। এবার জিনিসপত্র কিনে দেবেন না, আপনার হয়ে আমি খাটবো কেন? সে তো বলে কেন আপনি তো জিনিসপত্র কিনেছেন, আমার হলো না। কারণ আমি তো আমার বাবার পয়সা দিয়ে করবো না, তাকে কিনে তো দিতে হবে। অনেকে যে ফ্রিতে বশীকরণ বলে, করে কি করে? আমার যেটা লাগবে কিনে দিতেই হবে এটা। এবার অরিজিনাল তান্ত্রিক এবং ভুয়ো বা ফ্রেক আমি কি করে বুঝি? যাদের অনেক দিন ধরে বেস আছে এবং তার যে পুরনো ক্লায়েন্ট চেম্বারে যাওয়ার পরে তাদের সাথে কথা বলে জানতে হবে সে কাজ জানে কি জানে না। তারা যদি হ্যাঁ বলেন আমার কাছে আমি কাজ পেয়েছি এবং অনেকদিন ধরে আসছে এবং আমার পরিবার আসছে, মানুষের ফিডব্যাকটা যদি সে নেয় তাহলে বুঝতে হবে সে অরিজিনাল তান্ত্রিক। এবং কেউ যদি বলে আমি ভালো, সব তান্ত্রিক খারাপ, কেউ কিছু জানে না, তার মানে সে ভূতান্ত্রিক। আর যে জ্যোতিষরা বলে আমি যা করে দেবো, আমি এই স্টোন দেবো, আমার মতন কেউ করতে পারবে না, আমার কাছে একবার আসবেন, আমি আপনাকে এই স্টোন দিয়ে আপনাকে দাঁড় করিয়ে দেবো, সে হচ্ছে ভূতান্ত্রিক বা মানে জ্যোতিষ। যারা অরিজিনাল তারা কখনো বলবে না আমার কাছে আসুন আমি সব জানি। তারা শুধু একটা কথা বলবে, আপনাদের বিশ্বাস হলে আসবেন এবং চেম্বারে এসে আগে দেখুন। অনেক জায়গায় গেছেন, আমার পুরনো ক্লায়েন্টের
আপনারা জিজ্ঞাসা করুন, যদি তারা বলে যে হ্যাঁ কাজ হয়েছে তাহলে আপনি করান বা আসুন, বা আপনি আমার ফিডব্যাকটা বা আমার যারা আমার কাছে আছে বা ভক্তরা তাদের একটু জিজ্ঞাসা করে নিন, বা একটু আশেপাশে জিজ্ঞাসা করে নিন যে ইনি কাজ পারে কিনা বা এনার কাছে কাজ হয় কিনা। যদি তারা বলে হ্যাঁ হয়, তবে এবার আমি সারা বছর যজ্ঞ করলাম না, তারাপীঠে গেলাম না, কামাখ্যায় গেলাম না, কিছু করলাম না, অথচ আমি ক্লায়েন্টদের থেকে টাকা নিয়ে বলছি কি আমি আপনার জন্য যজ্ঞ করতে গেছি। তুমি যজ্ঞর প্রমাণটা দেখাও, কোথায় যজ্ঞ করেছো আমার নামে, আমার ফটো নিয়ে করেছো না আমাকে নিয়ে গিয়ে করেছো। আমি যেমন আমি তাকে নিয়ে গিয়ে যজ্ঞই বসিয়ে কাজ করাই, তখন বুঝতে হবে। আর অ্যাকচুয়ালি না নিয়ে গেলে তো যোগ্যটা হবে করতে গিয়ে, তাকে তো সংকল্প করতে হবে। সংকল্পই তো কেউ জানে না। এক্স্যাক্টলি। সে মুখে বিড়বিড় করছে, উনি বসে কিছুই বুঝতে পারছে না। আর একটা হচ্ছে তারাপীঠের ভাওতা। একদম ঠিক আছে, জোরে জোরে দেখি আমি 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 বলছি এক্সপিরিয়েন্স, আমি তারাপীঠে একটা কাজে গিয়েছিলাম, আমি দেখছি পাশের প্যান্ডেলে, হ্যাঁ, দেখি আইগিয়ে নীলানন্দিনী বলছে, ভাই কি রে ভাই, লোকজনকে বসিয়ে নিশ্চয়ই টাকা নিয়ে এসছিস, একদম তাদের সাথে তুই আইগিয়ে নীলানন্দিনী কিসের মন্ত্র, ওটা তো একটা গান। আমি প্রমাণ, আমার কাছে ভিডিও আছে, ঠিক আছে, সেখানে আইগিয়ে নীলানন্দিনী করছে, শিবতাণ্ডব সত্য পড়ছে, কেন পড়বে? সে তো তান্ত্রিক নয়। তাহলে ইভেন ওম ত্র্যম্বকং যজামহে মহামৃত্যুঞ্জয় মূর্তিও পড়ছে না, একদম শিবতাণ্ডব সত্য পড়ছে। হ্যাঁ, কেন পড়বে? তুমি যে তান্ত্রিক, অনেকে যজ্ঞর সময় ব্রাহ্মণকে নিচে পুজো করায়। অ্যাকচুয়ালি কি মানে আমি যতদূর জানি, মানে আমি যতদূর দেখেছি রিসার্চ করে, তান্ত্রিকরা তো জোরে জোরে মন্ত্র বলে না, গুপ্ত মন্ত্র, একদম গুপ্ত মন্ত্র বলবে, এবং যে ক্লায়েন্ট পাশে থাকবে সে শুনতে পাবে আর তান্ত্রিক শুনতে পাবে। তাই তো? একদম আমার ক্ষেত্রে তাই। আমি যে ক্লায়েন্টকে সংকল্প করাই, তার যে কাজ আছে, কারো মাঙ্গলিক, কারো বীজ যোগ, কারো গ্রহণ যোগ, কারোর হয়তো স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স চলছে, বা কারোর বাস্তুর সমস্যা, কারোর চাকরির সমস্যা, কারোর ব্যবসার সমস্যা, এবার তার তো গোপন। এটা আমি পাশে বসিয়ে তাকে সংকল্প করাবো তার বিষয়টা নিয়ে, যে ব্যবসার বিষয়ে তার সংকল্প হবে। প্রত্যেকটা সংকল্প আলাদা। এবার কি হয়, যজ্ঞ যারা করতে যায় তান্ত্রিকরা, তারা কি ব্রাহ্মণে পুজো করাবে না? সে তো তান্ত্রিক, সে তো নিজে পুজো পাঠ করবে, তন্ত্র মতে করবো। আমি ব্রাহ্মণ মতে করছি না, তন্ত্র মতে করবো। তাহলে ব্রাহ্মণকে নিয়ে এসে পুজো পাঠ করবো কেন আমি? তার মানে আমি কিছু জানি না। এক্স্যাক্টলি তাই। আমার যখন কাজ হয় আমি কোনো ব্রাহ্মণকে নিই না, আমি নিজেই সব করি। এবং যে তন্ত্রক্রিয়া করি, যে ক্লায়েন্ট আছে, তারা বলবে যে হ্যাঁ উনি প্রত্যেকটা কাজে সংকল্প আলাদা করে করায়। একদম আমি প্রত্যেকটা, এবং আমার যারা ভক্ত আছে তারা দেখে নেবে আমি কি যজ্ঞ করি। অনেক সময় আমি ভিডিওতে যজ্ঞটা দেখানো হয়, দেখিও দিই আমি, পরবর্তীকালে তারাও দেখবে। আমি প্রত্যেকটা কাজ, মানে ভক্তদের বা ক্লায়েন্টের কাজ, আমি একদম শ্মশানে বসে যজ্ঞ করে তাদেরকে হ্যান্ড ওভার করি এবং তাদেরকে নিয়েও যায়। এবার যারা অপারক, যেতে পারে না, তাদের ফটো নিয়ে, এবং তাদের কারোর একজনকে যেতে বলি, বা ফটো নিয়ে কাজও করা যায়। কারণ ফটো নিয়ে বান মারা যায়, অনেক কিছু করা যায়। ফটো নিয়েও তার কাটান ছাটানো করা যায়। তখনই বুঝতে হবে, যখন যাগযজ্ঞ করে তার ক্রিয়াটা তাকে বুঝিয়ে দিচ্ছে এবং যজ্ঞটাতে তার কি কাজ করেছে তাকে দেখাচ্ছে, দেখুন আপনার কাজ হয়েছে এই ফটো নিয়ে, বা আপনাকে এই কাজ করি। সে যখন আমার সাথে বসে যজ্ঞর মধ্যে কাজ করবে, সে তখন বুঝবে সেই অরিজিনাল তান্ত্রিক। হ্যাঁ, এবার এখন দেখা যায় কি, তারাপীঠ হোক, কামাখ্যা হোক, যখন শ্মশানে প্রচুর পরিমাণে লোক ভাড়া করা হয়। একই রকমের ড্রেস, একই রকমের ফেটটি পরিয়ে যজ্ঞ করে ওটাকে মিডিয়াতে দেখানো হচ্ছে। যে আমার ক্লায়েন্ট, সে এক ড্রেস পরবে, আপনিও এক ড্রেস পরবেন, অন্যজনে অন্য ড্রেস পরবে, নাকি? আমি সব একই রকম ড্রেস কখন পরাবো? তার মানে আমি ভাড়া করে নিয়ে এসেছি, তাদেরকে নিয়ে এসে একই রকম ড্রেস পরিয়েছি আর একই রকমের ফেটটি পরিয়ে বসিয়েছি, আমার যজ্ঞটা দেখাবো, আমার কাছে কত লোক হয়। তার কাছে কেউ কাজ পেয়েছেন আপনারা যারা দেখছেন আমার অনুষ্ঠান, তারা বলুন তো, যারা সবাই একসাথে একরকম ড্রেস পরে একই রকম ফেটটি পরে বসে যজ্ঞই বসেছেন, সে কি আপনাকে কোনো সংকল্প করেছে, না হাতে বেলপাতা তুলসী পাতা দিয়ে আপনাকে যজ্ঞ ফেলে দিতে বলেছে? আপনি কোনো কাজ পেয়েছেন? পাননি। কেউ মুখ ফুলিয়ে বলতে পারবে না। হ্যাঁ, হাজার লোকের মধ্যে হয়তো যজ্ঞে আহুতি দিচ্ছে, কারণ হয়তো কোনো কারণে একটা হওয়ার কাজ ছিল, সে হয়তো হয়ে গেছে, সেটা ওই কারণে হয়নি। সে যদি মনে করে ওনার জন্য হয়েছে, সেটা আবার ভুল। এবার এই যে জাঁকজমক করে করা, লোককে দেখানো, এটা আমি করি না। কারণ আপনারা তাহলে ঠকবেন। এই যে সবাইকে এক ড্রেস পরিয়ে, ফেটটি পরিয়ে, অনেকে দেখবেন রাজার মতন ড্রেস পরে। তান্ত্রিকরা কেন রাজার ড্রেস পরবে? মুকুট পরে, ড্রেস পরে। তান্ত্রিক কোনোদিন মুকুট পরতে দেখেছেন? না কোনো রাজার ড্রেস পরতে দেখেছেন? তারা সবসময় কালো ড্রেস পরবে, নয় লাল ড্রেস পরবে। এটাই হচ্ছে তান্ত্রিকদের ড্রেস। বা খালি গায়ে বসবে কোনো একটা নামাবলী নিয়ে, কোনো একটা ওড়না গায়ে দিয়ে,
সে হচ্ছে তান্ত্রিক। তবেই বুঝবেন আপনি সেই অরিজিনাল তান্ত্রিক। তান্ত্রিক কাকে বুঝবেন অরিজিনাল? আমি বলবো না সবাই ফেক, সবাই খারাপ, বেশিরভাগটাই খারাপ, 90% খারাপ, 10% ভালো, তার মধ্যে দীপক শাস্ত্রী পড়ছে ভালো। আপনারা যারা গেছেন তারা জানেন। আমি কিন্তু এরকম একই রকম ড্রেস পরিয়ে আর এরকম রাজার ড্রেস পরে আমি যজ্ঞই বসি না। যখন তুমি রাজার ড্রেস পরে যজ্ঞই বসবে তখন ওই ড্রেসটা পরে তোমাকে লাস্ট টাইম অব্দি ওই ড্রেসটা পরে থাকতে হবে যজ্ঞর মধ্যে। এটাই নিয়ম, তন্ত্রের নিয়ম। আমি মাঝপথে আমার ড্রেসটা খুলে ফেলে দিতে পারি না, এটা অপমান করা হয়। তাহলে মাঝপথে আমি রাজার ড্রেস খুলে ফেলে দিচ্ছি, খালি গায়ে বসছি, তার মানে তন্ত্র জানে না। যিনি জ্যোতিষ তিনি আপনাকে সাজেস্ট করবে, তখনও ফোর্স করবে না আমার থেকে এটা না নিলে আপনি মরে যাবেন, এটা বলবে না। সে বলে আপনাকে এই রেমেডিগুলো দিলাম, আপনার যখন সমস্যা হবে বা আপনার সামর্থ্য হবে আপনি তখন এই একটা একটা করে রেমেডি নেবেন। কিন্তু আপনি যাওয়ার পরে সে বলছে এই স্টোনটা নিলে আপনি কালকে না নিলে মরে যাবেন, বা এতদিনের মধ্যে আপনার বিপদ হবে, আপনাকে নিতেই হবে, আপনার বাড়ি হোক গাড়ি হোক বিক্রি করে নিতে হবে, তাহলে বুঝবেন সে ফেক জ্যোতিষ। সে আপনার কোনো কাজ করবে না, সে আপনার থেকে শুধু টাকা লুটে নেবে। আমাদের কাছে আসলে কি আমরা বলি আপনার এই ব্যাপার, আপনার যদি মনে হয় এইভাবে স্টোন নিতে পারেন বা এই বাস্তুটা করতে পারেন বা এই তন্ত্রক্রিয়াটা আপনি আমার কাছ থেকে তারাপীঠে করে নিতে পারেন। আমি সবার আগে প্রথমে সবার বাস্তুকে সাজেস্ট করি, তারপরে তন্ত্রক্রিয়া সাজেস্ট করি যে তন্ত্র মতে আপনার কাজটা, লাস্টে যদি কারোর ভালো লাগে স্টোন সাজেস্ট করি। কারণ স্টোন আমি সাজেস্ট বেশি করি না, বাস্তু ঠিক করে দিলে আর তন্ত্র মতে আমি যাগযজ্ঞ করে দিলে ঠিক। ভুয়ো তান্ত্রিক আর সঠিক তান্ত্রিক, ভুয়ো জ্যোতিষ আর সঠিক জ্যোতিষ খুঁজে পাবেন কি করে আমি বোঝালাম, এবার বুঝে নেবেন। যেখানে ভিড়, প্রচুর ভিড়, বাবার জয় জয়কার হচ্ছে, যেখানে জয় মা তারা বলছে না সেখানে বলছে বাবার জয়, গন্ডগোল সেখানে আছে, সেখানেই ঘাটলা, সেখানেই আপনি বুঝবেন বাবার জয় জয়কার দিচ্ছে কারা? বাবার ভাড়া করার লোকেরা। আরে বাবার জয় কখন হবে? ভিড় দেখছেন, প্রচুর ভিড়, আপনি সেখানে বাবা আপনাকে চিনতে পারছেন না, কিন্তু আপনার থেকে 2 লাখ টাকা 3 লাখ টাকা নিয়ে বসে আছে, কিন্তু আপনাকে আপনি বলছেন বাবা, বলছে কে তুই? বলে আমি তো আপনাকে দেখালাম পরশুদিন। কবে, কত টাকা দিয়েছিস? 3 লাখ। ও আচ্ছা আচ্ছা তুই পাশে বসে, ও ভুলে গেছিলাম। হ্যাঁ, ভিড়ের মধ্যে গেলে, ভিড় বাবার মাঝখানে গেলে গুলিয়ে যাবেন, ভিড় মার কাছে গেলে গুলিয়ে যাবেন। কারণ ভিড় যেখানে ভাড়া করা সেখানে আপনি ভিড়ের মধ্যে যাবেন, আপনার সংকল্প হবে না। হাতে বেলপাতা তুলসী পাতাতে যোগ, কারণ একসাথে তো অনেক মানুষের সংকল্প হয়তো করা যায় না, প্রত্যেকে তো আলাদা আলাদা। হ্যাঁ অবশ্যই, একসাথে কি করে সংকল্প? এটা তো পুজো হচ্ছে না, যে সরস্বতী পুজো মন্ত্র হচ্ছে না, যে অঞ্জলি মন্ত্র তো নয়। তাই এই যে বেলপাতা তুলসী পাতা বা হাতে ফুল দিয়ে সবাইকে দাঁড় করিয়ে আমি কি বললাম ওরাও বুঝলো না, আমি বিড়বিড় করলাম, এই ফেলে দিন, সংকল্প তো হলো না। আপনারা বুঝুন সেটা। ভিড় মামা মানে আপনারা গুলিয়ে গেলেন, সেখানে যাবেন কিনা চিন্তা করবেন। এখানে বুঝবেন ফেককে। আমি গোনাগুনতি 10 জন থেকে 15 জনের বেশি যোগ্যই বসাই না, কারণ এক একজনের কাজ 40 থেকে 50 মিনিট, কারোর 1.5 ঘন্টাও লাগে। হ্যাঁ, আরো বেশিও লাগতে পারে, অনেক বেশি লাগবে, যার কোন সময় লাগবে সেটা কিছু বলা লাগবে না। এবং 2 ধাপে কাজ হয়, প্রথম একবার কাজ হয়, দ্বিতীয়বার আবার যজ্ঞের মধ্যে তার কাজ হয়। তার পূর্ণ সংকল্পটা করিয়ে তার পুরো পরিকল্পনা বা তার যা সমস্যা সেটাকে আমি যজ্ঞের মধ্যে সমস্যা কথা বলতে মনে পড়লো, আমরা প্রায় এই বিষয়টা অনেকটা আমরা কথা বললাম। একটা বিষয়ে তো সবকিছু মানুষকে জানানো সম্ভব নয়, এই বিষয়টা অনেক কিছু নিয়ে আমরা কথা বললাম। মূলত আমার মনে হয় যে আপনাদের কাছে খুব ইনফরমেটিভ একটা এপিসোড রইলো, যেখানে আপনি নিজের বাস্তু, নিজের জীবন ধারণ, জীবনশৈলী কিভাবে চলবেন সবকিছু নিয়ে আপনি জানলেন। এবং সবশেষে আমি আপনার কাছে এই বছর 2026, সবাই বলে রবির বছর, রবির সাল, আপনি যেহেতু বাস্তু স্পেশালিস্ট, বাস্তু মতে বা আপনার স্পেশালাইজেশন অনুযায়ী আমি আমার অডিয়েন্সের জন্য আর্থিক উন্নতির জন্য রেমেডি চাইছি। প্রথম, খুবই ভালো প্রশ্ন আপনাদের জন্য, খুবই মানে আপনাদের জন্য আমার কাছ থেকে রেমেডি চেয়ে নিচ্ছে। আমিও রেমেডি দিই এবং আমার দিতেও ভালো লাগে। আপনারা যদি সঠিক আপনারা করতে পারেন যে রেমেডিটা দেব। 2026 সাল হচ্ছে রবির সাল। এই রবির সালে আপনারা কি করবেন? 2টো জিনিস করুন। 2026 সাল আপনাদের খুব ভালো যাবে এবং উন্নতি হবে, এবং অনেক উন্নতি হবে। প্রথমে সকালে 5টা থেকে 7টার মধ্যে উঠবেন, স্নান সারবেন, সেরে একটা তামার পাত্রের মধ্যে গঙ্গা জল নেবেন, তার মধ্যে লাল কুমকুম বা লাল রং কিছু মিশিয়ে নেবেন, একটা লাল ফুল দেবেন, সূর্যদেবের দিকে উদ্দেশ্যে করে, সূর্যদেবের দিকে মুখ করে কোনো গাছের গোড়ায় জলটা দেবেন। ওম
ঘূর্ণি সূর্য আদিত্য, ওম ঘূর্ণি সূর্য আদিত্য আপনারা 8 বার বলে জলটা অর্পণ করবেন। তারপরে এসে ভোলেনাথের মাথায় আপনারা গঙ্গা জল দেবেন। এই দুটো জিনিস করলে 2026 সালে 100% আপনাদের ভালো হবে এবং ভালো রেজাল্ট পাবে এবং প্রচুর অর্থ আসবে। সেকেন্ড ওয়ান, 2026-এ কারোর ধরো রিলেশনশিপ খারাপ যাচ্ছে, প্রেম ব্যর্থ যাচ্ছে, ঝগড়া হচ্ছে খুব সম্পর্কে, তারা কি করবে? 2026 সালে প্রচুর দেখা যাবে যে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। এই সম্পর্ক নষ্ট হতে আমি একটা রেমেডি দেবো, যদি তারা করতে পারে সঠিক, তাহলে কিন্তু তাদের ভালোবাসার যিনি কাপেল যারা বা স্বামী স্ত্রী, ভালোবাসার যে যিনি রয়েছেন তিনি ফিরে আসবেন। সেটা হচ্ছে আপনারা শুনুন এবং মন দিয়ে, অর্জুন গাছ চেনেন তো? অর্জুন গাছ সার্চ করে নেবেন ইন্টারনেটে, অর্জুন গাছ দেখে দেবেন। অর্জুন গাছের ছাল নিয়ে নেবেন, একটু কষ্ট করে ছাগ মূত্র, মানে যে পাঁঠা হয় না, পাঁঠার মূত্রটা জোগাড় করে নেবেন। ওই অর্জুন গাছের ছালটা আপনার ইষ্ট দেবতার নাম নিয়ে, আর ওই যে মূত্রটা আছে ছাগ মূত্র মানে পাঁঠার যে মূত্রটা, ওটাতে ভালো করে চন্দনের মতন গুলে নেবেন। নিয়ে আপনার ইষ্ট দেবতার নাম নিয়ে আপনি যাকে ভালোবাসেন তার গায়ে বা মাথায় আপনি দিয়ে দিন। আপনার কাছ থেকে যে চলে গেছিল আপনার প্রিয়, সে বা প্রিয় ব্যক্তি বা প্রিয়জন, সে আপনার কাছে আবারও পুনরায় ফিরে আসবে। দীপক শাস্ত্রী বলছে আপনারা করে দেখুন। থার্ড ওয়ান, বাস্তু ঠিক রাখার জন্য, এবং লাস্ট রেমেডি, বাস্তু ঠিক রাখার জন্য একটা কমন রেমেডি যদি তুমি বলো। বাস্তু ঠিক রাখার জন্য কমন রেমেডি হচ্ছে, যদি ঈশান কোণ মানে নর্থ ইস্টে বাথরুম বা রান্নাঘর না থাকে, বা দক্ষিণ পশ্চিমে যদি মেন এন্ট্রেন্স না থাকে, তাহলে আমি যেটা দিচ্ছি তাহলে কাজ করে যাবে। কমন রেমেডি হলো সব থেকে সহজ, একটা ঝর্ণার ছবি বাড়ির উত্তর দিকে লাগিয়ে ফটো, বা একটা জলের বোতল উত্তর দিকে রেখে দিই। কমন রেমেডি, এতে বাস্তু সবার ভালো হবে এবং উন্নতি হবে। খুব 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 সহজ কথায় আমরা আজকে জানলাম অনেক কিছু। শেষ করছি আজকের এপিসোড স্পিরিচুয়াল টক্সের। নেক্সট এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। প্রত্যেকবারের মতন আশা করব আপনাদের এই পডকাস্টটিও খুব ভালো লেগেছে। প্রত্যেকে কমেন্টে জানান কেমন লাগছে, প্রচুর শেয়ার করুন, চ্যানেলটা অনেক সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে স্পিরিচুয়াল টক্সের নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার।